আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সাজ্জাদ ভাইয়া নতুন একটি প্লেলিস্ট নিয়ে কাজ শুরু করে দিয়েছে। তো যেহেতু এই প্লেলিস্টের প্রথম ভিডিও এটা, তাই এই প্লেলিস্ট সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিই। প্লেলিস্টের নাম হচ্ছে ক্র্যাক এইচএসসি মেডে এবং ভার্সিটি। তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া, এই যে ক্র্যাক এইচএসসি মেডে এবং ভার্সিটি, মূলত এটা আসলে কিভাবে আপনি পড়াবেন, বা এই ক্র্যাক এইচএসসির সাথে মেডিকেলের এবং ভার্সিটির পড়াটা আপনি কিভাবে আসলে গুছিয়ে দিবেন, সেটার জন্য আসলে তোমাদের এই পুরো ভিডিও ক্লাসটি দেখতে হবে। তবে মজার বিষয় হচ্ছে, আজকের ক্লাসের মাধ্যমে পরিপাক শোষণ সম্পূর্ণ শেষ হবে না। পরিপাক শোষণের বা যে কোনো অধ্যায় আমি যেভাবে আগাবো, প্রত্যেকটা টপিক তোমাদের সুন্দর করে টাইপ টু টাইপ, অর্থাৎ প্রত্যেকটা টপিক ধরে ধরে বইয়ের সিরিয়াল অনুযায়ী টপিকগুলো ধরে ধরে সামনের দিকে এগোতে থাকবো। প্রথমে আমরা বেসিক শিখবো এবং আমাদের যা যা জানা দরকার এই টপিক সম্পর্কে, সেগুলো সম্পর্কে আমরা একটা আইডিয়া নিব, ভালো একটা বেসিক টু প্রো হয়ে যাব। পরবর্তীতে আমরা প্রশ্ন সলভ করব এবং তোমাদের কাছে দেখাবো যে বায়োলজির ক্ষেত্রে মেইনলি তুমি এখন একাডেমিক থাকতেই এই বায়োলজির মাধ্যমে, মানে বায়োলজির পড়াটাকে কিভাবে একসাথে তুমি এইচএসসি এবং তোমার টার্গেট যদি মেডিকেল কিংবা ভার্সিটি হয়, তুমি কিভাবে একসাথে এই পড়াটাকে একসাথে পড়তে পারো। তোমার তো মনে হতে পারে যে ভাই, একাডেমিকের ক্ষেত্রে বায়োলজি একরকম পড়া লাগবে, মেডিকেলের ক্ষেত্রে একরকম পড়া লাগবে, ভার্সিটির ক্ষেত্রে একরকম পড়া লাগবে। না, আসলে একই পড়া, একই রকম জিনিস তোমার মেডিকেল, ভার্সিটি এবং এইচএসসি সব ক্ষেত্রে একই রকম। তো চলো এত কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকে আমাদের পরিপাক শোষণের প্রথম পর্ব। আজকে তোমাদেরকে প্রথম পর্বে যে টপিকগুলো নিয়ে পড়াবো, তোমরা দেখতে পাচ্ছ এখানে পরিপাক তন্ত্র সম্পর্কে একটা আইডিয়া দিব, দন্ত সংকেত সম্পর্কে একটা আইডিয়া দিব, জিহ্বার গঠন সম্পর্কে একটা আইডিয়া দিব, এবং মুখগহ্বরে অর্থাৎ আমাদের মুখের ভিতরে কিভাবে কোন ধরনের খাদ্য পরিপাক হয় সেইটা সম্পর্কে তোমাদের একটা আইডিয়া দিব। তো এই টপিকগুলো আজকের পর্বে তোমাদের পড়ানো হবে। আমাদের প্রথম স্লাইডে আমরা একেবারে পরিপাক তন্ত্র, 1 নাম্বার পরিপাক তন্ত্র কি। মেইনলি যেই তন্ত্র অর্থাৎ যেই অঙ্গগুলো আমাদের খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে তাদেরকে আমরা পরিপাক তন্ত্র বলে থাকি। তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অধ্যায় শুরু করার প্রথম, তোমার যখন অধ্যায়টা শুরু করবা, সর্বপ্রথম তোমরা জিজ্ঞেস করো তাহলে আমার কি আয়ত্তে আনতে হবে, সর্বপ্রথম তোমাকে এই ছবিটি তোমার মাথার ভিতরে গেঁথে নিতে হবে। প্রশ্ন হচ্ছে কেন? কারণ এইচএসসি পরীক্ষায় ম্যাক্সিমাম ক্ষেত্রে সাবজেক্টিভ অর্থাৎ সিকিউ এবং এমসিকিউ প্রশ্নগুলো যদি ছবি বেস প্রশ্ন হয়, তাহলে এই ছবিটা দিয়েই তোমার বিভিন্ন ধরনের প্রশ্ন হবে। এখন এখানে তোমরা পরিপাকতন্ত্রের বিভিন্ন অঙ্গ অর্থাৎ যারা পরিপাকতন্ত্রে অংশগ্রহণ করে থাকে সেই সকল অঙ্গগুলো তোমরা দেখতে পাচ্ছ। যেমন সর্বপ্রথম আমরা মুখ গহ্বরের কথা বলছি, তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে অন্ননালী আছে। মুখ গহ্বরের পাশে অনেকগুলো যে হলুদ কালারের যেই অঙ্গগুলো দেখতে পাচ্ছ, এরা মূলত লালা গ্রন্থি। এরা কি হয়ে থাকে? এরা হচ্ছে লালা গ্রন্থি হয়ে থাকে। ঠিক আছে, এরা হচ্ছে লালা গ্রন্থি। তাহলে এই লালা গ্রন্থিগুলো মুখ গহ্বরের পাশে থাকে, লালা গ্রন্থি। ঠিক আছে, লালা গ্রন্থি এরাও কিন্তু পরিপাকতন্ত্রের অন্তর্ভুক্ত। তারপরে যদি দেখো, তুমি যখন খাবারটা খাও তখন খাবারটা অন্ননালী হয়ে ভিতরের দিকে আস্তে আস্তে কোথায় প্রবেশ করবে? দ্বিতীয় যে অংশটাতে প্রবেশ করবে তার নাম হচ্ছে পাকস্থলী। মূলত পাকস্থলীটা তোমরা একটা জিনিস যদি খেয়াল করে থাকো, ভালো করে খেয়াল করে থাকো, তাহলে দেখো পাকস্থলীটা ডায়াফ্রামের নিচে অবস্থান করছে। এই যে ডায়াফ্রামের নিচে এটা অবস্থান করছে। তার মানে ডায়াফ্রামের নিচে অবস্থানকৃত অঙ্গের মধ্যে কোন কোন অঙ্গগুলো থাকতে পারে? পাকস্থলী থাকতে পারে, যকৃৎ থাকতে পারে। অর্থাৎ পরিপাকতন্ত্রের ম্যাক্সিমাম অঙ্গগুলি হচ্ছে আমাদের ডায়াফ্রামের নিচে অবস্থান করে, যেটাকে আমরা বাংলায় মধ্যচ্ছেদা বলি। ডায়াফ্রামের উপরের দিকে তাহলে কোন অঙ্গগুলো অবস্থান করে থাকে? ডায়াফ্রামের উপরের দিকে দুই পাশে দুইটা ফুসফুস এবং মাঝখানে অর্থাৎ বাম দিকে 2/3, ডান দিকে 1 অংশ, সেই অংশটা অঙ্গের নাম হচ্ছে হৃৎপিণ্ড, যেটা আমাদের সারা শরীরের রক্ত পাম্প প্রক্রিয়ায় পাম্পিং করে তোমার সারা দেহে রক্ত সরবরাহ করে। তাহলে এই ফুসফুস বা হৃৎপিণ্ড এরা কেউই পরিপাকে অংশগ্রহণ করে না, বিধায় এরা এই ছবির মধ্যে নেই। যাই হোক, পাকস্থলীর পাশে পরবর্তীতে যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে অঙ্গটা, এই অঙ্গটাকে আমরা বলে থাকি যকৃৎ। যকৃতের নিচে এই যে সবুজ কালারের যে অঙ্গটা আছে, এই যে সবুজ কালারের যে অঙ্গটা আছে, এই অঙ্গটাকে বলা হয়ে থাকে পিত্তথলি। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে পিত্তথলি, যেখান থেকে পিত্তরস নিঃসৃত হয়। এখন মজার বিষয় হচ্ছে পিত্তথলিতে কিন্তু পিত্তরস নিঃসৃত হলেও পিত্তথলি পিত্তরস উৎপন্ন করে না, যকৃৎ উৎপন্ন করে। তো তারপরেও আমি এখানে তোমাকে আগে একটা অগ্রিম ইনফরমেশন দিলাম, যদিও আমরা যকৃতের যে এই ইনফরমেশন গুলো আরো ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব।
তো যাই হোক, পাকস্থলীর পরে মানব দেহের পরিপাক তন্ত্রের মধ্যে সবচেয়ে বড় যে নালীটা, যেটা মানুষের থেকেও 5 থেকে 6 গুণ বড়, সেই নালীটা হচ্ছে এই যে পাকস্থলীর পরে, সেই নালীটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তের ডিওডেনাম, তারপরে হচ্ছে জেজুনাম, ইলিয়াম, এই অংশগুলো থাকে। তবে একটা জিনিস খেয়াল রাখবা, আমি যদি আবার একটু মুছে দিই, মূলত পাকস্থলীর পরবর্তীতেই এই জায়গায় ইউ আকৃতির, এরকম ইউ আকৃতির একটা অঙ্গ দেখা যায়, যেরকম ইউ আকৃতির একটা অঙ্গ দেখা যায়, এই অঙ্গটার নামই কিন্তু ডিওডেনাম। এই যে এখানে তোমার চিহ্নিত করা আছে, দেখো ডিওডেনাম। ডিওডেনামটা ইউ আকৃতির অঙ্গ, তোমাকে ডিওডেনামও আলাদাভাবে চিনতে হবে, তোমাকে ডিওডেনামটাও আলাদাভাবে চিনতে হবে। এবং ডিওডেনামের পরে যে পেঁচানো অংশটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে জেজুনাম এবং ইলিয়ামের অংশ। হ্যাঁ, জেজুনাম ইলিয়াম তুমি আলাদাভাবে যদি নাও চিনতে পারো, সেটা কোনো প্রবলেম না। তোমাকে মেইনলি কোন কোন জিনিসগুলো আলাদাভাবে মনে রাখতে হবে সেটাও আমি বলে দিব। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে জেজুনাম ইলিয়ামের পরে একটি বড় অঙ্গ আছে, যার নাম হচ্ছে কোলন। এটাকে আমরা কি বলবো? কোলন আছে, সিকাম আছে, মলাশয় আছে, অনেক কিছু এর মধ্যে আছে, রেকটাম, অ্যানাল ক্যানাল, অনেক কিছু আমাদের এর মধ্যে অবস্থান করতেছে, তাই তো? তো এই অংশটাকে বলা হয়ে থাকে বৃহদান্ত্র। কোনটা সিকাম চিহ্নিত করা হচ্ছে, এই যে অংশটাকে বলা হয় সিকাম। সিকামের একটি বর্ধিত অংশ, সেটাকে আমরা অ্যাপেন্ডিক্স বলে থাকি। তারপরে সিকামের পরে উপরের অংশটাকে কোলন বলি। কোলনের মধ্যেও যেটা উপরের দিকে উঠে গিয়েছে সেটাকে ঊর্ধ্বমুখী কোলন, যেটা অনুপ্রস্থ বরাবর গিয়েছে সেটাকে অনুপ্রস্থ কোলন, যেটা নিচে নেমে গিয়েছে সেটাকে নিম্নমুখী কোলন বলি। এরকম অনেক রকম কোলন আমাদের এই বৃহদান্ত্রের মধ্যে অবস্থান করছে। একটি কোলন তার অবস্থানের উপর ভিত্তি করে তার নামগুলো চেঞ্জ করা হয়েছে। তো যাই হোক, তোমাকে ছবি যখন তুমি, এটা বইয়ের মধ্যেও আছে, তোমাদের বইয়ের মধ্যে আরো সুন্দর করে স্পষ্ট ছবি দেওয়া আছে, তোমাকে মেইনলি যেই জিনিসটা বা যেই অঙ্গগুলো খুব ভালো করে চিহ্নিত করে দেখে রাখতে হবে। একটা অঙ্গ কিন্তু আমি এখনো মিস করে গেছি, একটা অঙ্গ কিন্তু তোমাদের বলিনি, যেটা পরিপাকে অংশগ্রহণ করে। সেই অঙ্গটা কি হতে পারে? এই যে দেখো, সেই অঙ্গটা হচ্ছে আমরা এই যে পাকস্থলীর নিচে, যে পাকস্থলীর নিচে এবং ডিওডেনামের সাথে এই জায়গায় একটা অঙ্গ আছে, যেটাকে আমরা বলে থাকি অগ্নাশয়। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা অগ্নাশয় বলবো। এই অগ্নাশয়ও কিন্তু পরিপাকতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ, ঠিক আছে? অগ্নাশয়, এটাকে আমরা যদিও গ্রন্থি বলি। কেন গ্রন্থি বলছি, বাকিগুলোকে আমরা কেন নালী বলছি, সেগুলো নিয়ে একটু পরে তোমাদের সাথে আলোচনা করব। তোমাকে সর্বপ্রথম যেই জিনিসগুলো মাথার মধ্যে আয়ত্তে রাখতে হবে, 1 নাম্বার, সেটা হচ্ছে পাকস্থলী। তোমাকে চিনতে হবে ছবি দেখে এই পাকস্থলী কোথায় অবস্থান করতেছে, দেখতে কেমন। 2 নাম্বার, এই যে যেটাকে আমরা যকৃৎ হিসাবে চিহ্নিত করেছি না, যকৃৎ, এই যে যকৃৎ, এই যকৃৎটাকে তোমাকে খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে যে যকৃৎ কোন অংশ, কারণ ছবি দেখে যাতে তুমি ভালোভাবে বুঝতে পারো। 3 নাম্বার, এই যে আমি ডিওডেনামের কথা বললাম না, ডিওডেনাম, এই ডিওডেনামটাকে তোমাকে আলাদাভাবে চিনতে হবে যে কোনটা ডিওডেনাম। চতুর্থত, এই যে অংশটাকে আমরা অগ্নাশয় বলছি, এই অগ্নাশয়কেও আমাদের ভালোভাবে চিনে রাখতে হবে। এছাড়া ডিওডেনামের পরে জেজুনাম ইলিয়াম তো ক্ষুদ্রান্তের অংশ, কোলন সিকাম তো বৃহদান্ত্রের অংশ, এটা তোমরা নর্মালি জানতে পারবা বা দেখতে পারবা, এটা তোমরা এমনি আইডেন্টিফাই করতে পারবা। তো তোমাকে এই যে পাকস্থলী কোনটা, যকৃৎ কোনটা, অগ্নাশয় কোনটা, ডিওডেনাম কোনটা, এই 4টা জিনিস সর্বপ্রথম মাথার মধ্যে ঢুকাই ফেলতে হবে, যাতে করে যে কোনো মানবদেহের স্পষ্ট বা অস্পষ্ট ছবি প্রশ্নের মধ্যে আসুক না কেন, তুমি যাতে চিনতে পারো কোনটা কি। প্রশ্ন জিজ্ঞেস করতেই পারো। আমি যদি না চিনতে পারি তাহলে কি মহাভারত অশুদ্ধ হবে? মহাভারতও কিছু হবে না, অশুদ্ধও হবে না। সমস্যাটা যেটা হবে, তোমার এই যেখানে যে পাকস্থলী, যকৃৎ, ডিওডেনাম, যে তারপরে হচ্ছে তোমার অগ্নাশয় বা অন্যান্য যে অংশগুলো তোমাদেরকে এখন দেখালাম, এগুলোকে তোমার আর ডাইরেক্টলি প্রশ্নে নাম দেওয়া হবে না। এগুলোতে কি করা হবে? এগুলোকে এ, তারপরে হচ্ছে বি, তারপরে হচ্ছে ধরো সি, ডি, এইভাবে চিহ্নিত করে দেওয়া হবে। তো তুমি যদি এই চিহ্নিতকরণের মাধ্যমে নির্দিষ্ট অঙ্গকেই চিনতে না পারো, তাহলে ওই অঙ্গ থেকে আসা প্রশ্নগুলো তুমি অ্যান্সার করতে পারবা কিভাবে? আমার কথা কি লজিক আছে না ভাইয়ারা? তাহলে তোমাকে অবশ্যই এই ছবিটা ভালোভাবে বুঝতে হবে। আর আদার্স যে সাইটগুলো আছে, মুখগহ্বর, অন্ননালী, এগুলো তো নর্মালি আমরা সবাই চিনি। তো এখন এইখানে কিছু অঙ্গগুলোকে, পরিপাকতন্ত্রের মধ্যে কিছু অঙ্গগুলোকে আমরা নালী বলছি, যেমন মুখগহ্বর, অন্ননালী, পাকস্থলী, এরা নালীর অন্তর্ভুক্ত, ডিওডেনাম, জেজুনাম, বৃহদান্ত্রের অংশগুলো। আবার অগ্নাশয় পরিপাকতন্ত্রে অংশগ্রহণ করে, যকৃৎ পরিপাকতন্ত্রে অংশগ্রহণ করে, লালা গ্রন্থি পরিপাকতন্ত্রে অংশগ্রহণ করে, পাকস্থলীর ভিতরেও কিছু ছোট ছোট দানার মতো গ্রন্থি আছে, তারাও পরিপাকতন্ত্রে অংশগ্রহণ করে, যাদেরকে আমরা গ্যাস্ট্রিক গ্রন্থি বলি। তাহলে এদেরকে কেন আমরা গ্রন্থি বলতেছি? এটা একটা প্রশ্ন তোমাদের মনের মধ্যে থাকতে পারে।
3 নাম্বার, তোমরা যারা একেবারে জানো না তাদের জন্য বলছি যে যখন আমরা একটা খাবার খাই ওইটা কোন পথ দিয়ে যাবে। তো সর্বপ্রথম এটা মুখের ভিতর প্রবেশ করবে, আমরা সবাই মুখের ভিতরে খাবারটা প্রবেশ করাই। এরপরে কোথায় যাবে? এরপরে কিন্তু সেটা অন্ননালী হয়ে যাবে, তাই না? অন্ননালী, অন্ননালী হয়ে তারপরে কোথায় আসলো? পাকস্থলী। পাকস্থলী পরে সেটা ডিওডেনাম, তারপরে ডিওডেনামের পরে যে অঙ্গগুলো আছে জেজুনাম, ইলিয়াম, কোলন, সিকাম, এর মধ্যেই প্রবেশ করবে খাবারগুলো। মানে যেই খাবারটা তুমি খাচ্ছ সেই খাবারটা পাকস্থলীকে ভেদ করে কখনো যকৃতেও যাবে না, কখনো অগ্নাশয়ের দিকেও যাবে না। কেন যাবে না সেটারও একটা অ্যান্সার তোমাদেরকে আমি দিব। এছাড়া এই অধ্যায়ের মাধ্যমে তোমরা আরো বেশ কিছু ইন্টারেস্টিং প্রশ্ন জানতে পারবা। যেমন আমরা খাবার খাওয়ার পরে কেন খিদা লাগে না, কেন 2-3 ঘন্টা পরে আমাদের খিদা লাগে, আমরা কেন ভাত খেলে আমাদের খিদাটা তাড়াতাড়ি লাগে, আমরা কেন মাংস খেলে বা মাংস জাতীয় খাবারগুলো, প্রোটিন জাতীয় খাবার খেলে আমাদের খিদাটা অনেক দেরিতে লাগে। এগুলো সবকিছুর অ্যান্সার ইনশাল্লাহ তোমাদেরকে এই পরিপাক শোষণের পর্বগুলোতে অ্যান্সার দিব। তো যাই হোক, এই ছবিটা তোমাকে মানে খুব ভালোভাবে আলাদাভাবে আইডেন্টিফাই করে খুব ভালোভাবে মনে রাখতে হবে যে কোনটা কি। এবার আসো, আমরা পরিপাকতন্ত্রে যে অঙ্গগুলো নিয়ে কথা বললাম এগুলোকে প্রধানত 2 ভাগে ভাগ করে থাকি। কয় ভাগে ভাগ করি? 2 ভাগে। সরি, আসলে একটু ঠান্ডা লাগছে তাই আসলে কাশিটা হচ্ছে। মানবদেহের পরিপাকতন্ত্রকে আমরা প্রধানত 2 ভাগে ভাগ করি। একটা নাম হচ্ছে পৌষ্টিক নালী আর একটা নাম হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। সর্বপ্রথম আমাদের জেনে রাখতে হবে পৌষ্টিক গ্রন্থি কারা কারা আছে। এই স্লাইডটা তোমাদের মেইনলি এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি এমসিকিউ এর জন্য এই স্লাইড থেকে পরীক্ষা প্রশ্ন আসে। প্রথম দিকের যদি স্লাইডের কথা বলি, পৌষ্টিক গ্রন্থি কারা কারা? যেমন মুখে লালা গ্রন্থি ছিল, অগ্নাশয় যেটা ডিওডেনামের পাশেই দেখেছিলা একটা পাতার মতো অংশ, যকৃৎ পাকস্থলীর পাশেই ছিল, গ্যাস্ট্রিক গ্রন্থি যেটা আমরা ওইভাবে ছবির মধ্যে চিন্তা করিনি কারণ এটা পাকস্থলীর ভিতরে অবস্থিত, আন্তরিক গ্রন্থিও মূলত পাকস্থলীর মানে ক্ষুদ্রান্ত বৃহদান্ত্রের ভিতরে অবস্থান করে, তাই ওইভাবে আলাদাভাবে চিন্তা করা হয়নি। তার মানে এইখানে যেই গ্রন্থিগুলো দেখতে পাচ্ছ এরা মূলত, এদেরকে গ্রন্থি বলার অন্যতম প্রধান কারণ কি? কারণ এই লালা গ্রন্থি বা যকৃৎ, অগ্নাশয় এগুলো থেকে খাদ্য পরিপাকের জন্য যে রাসায়নিক এনজাইম দরকার সেই এনজাইমগুলো নিশ্চিত করা এদের প্রধান কাজ। এরা খাদ্যকে, জটিল খাদ্যগুলোকে সরল খাদ্যে পরিণত করতে বিভিন্ন ধরনের এনজাইম নিশ্চিত করবে। ভালো কথা। এছাড়া কিছু কিছু গ্রন্থি এখানে আছে যারা এনজাইমের পাশাপাশি হরমোনও নিশ্চিত করে, এই জন্য এদেরকে বলা হয়ে থাকে গ্রন্থির অন্তর্ভুক্ত। এবং এদের ভিতরে মনে রাখবা, এদের ভিতরে কখনোই কোনো খাদ্য কণা বা খাদ্য দানা প্রবেশ করবে না। এরা বাহির থেকে নালীর মাধ্যমে, যেমন এই আগের ছবিটাই যদি বলি, যেমন ধরো যকৃৎ, এই যকৃৎ বা অগ্নাশয়ের কথাই যদি বলি, অগ্নাশয় কিন্তু ডিওডেনামের বাইরে মানে নালীর বাইরে। তো অগ্নাশয় যে এনজাইমটা খাদ্য পরিপাকের জন্য নিঃসৃত করবে সেটা নালীর মাধ্যমে ডিওডেনামের ভিতরে প্রবেশ করিয়ে দিবে। ছোট্ট একটা নালী যেটা ডিওডেনাম আর অগ্নাশয়ের মধ্যে একটা কানেকশন তৈরি করে। তার মানে কোনো খাবার খেলে সেটা অগ্নাশয়ের ভিতর হয়ে তারপরে সামনের দিকে অগ্রসর হবে না। এখন আসো তাহলে খাবারগুলো যেই সকল নালীর ভিতর দিয়ে বা যে সকল অঙ্গের ভিতর দিয়ে যায় তাদেরকে আমরা বলি পরিপাক নালী। তাদের মধ্যে কি কি আছে? তাদের মধ্যে অন্যতম আছে, প্রথম হচ্ছে মুখছিদ্র, অর্থাৎ আমাদের এই যে মুখের এই আটা আমি যে করলাম এই ছিদ্রটাকে বলা হয়ে থাকে মুখছিদ্র। আচ্ছা ভালো কথা, এটা হচ্ছে মুখছিদ্র, ফাইন। 2 নাম্বার, আমাদের 2 নাম্বার অংশ হচ্ছে মুখ বিবর, অর্থাৎ মুখছিদ্রের ভিতরে এই গহ্বরটাকে মুখ গহ্বর বা মুখ বিবর বলা হয়ে থাকে। 3 নাম্বার হচ্ছে গলবিল। গলবিল কোনটা? যখন আমরা এই যে খাবারটা গিলি, ওই গিলা থেকেই শব্দটা আসছে গলবিল, ঠিক আছে? যখন আমরা খাবারটা এইভাবে গিলি তখন আমাদের এই যে অন্ননালীর উপরে, এখান থেকে তো আমরা শ্বাসনালী বলি, শ্বাসনালীর পিছনে অন্ননালী থাকে, ঠিক অন্ননালীর উপরের দিকেই একটা মানে একটা গর্তের মতো বা একটা গহ্বরের মতো আছে যে দিক দিয়ে অন্ননালীর ভিতরে খবর প্রবেশ করে, সেটাকে আমরা বলে থাকি গলবিল। গলবিলের পরবর্তীতে 4 নম্বরে কে অবস্থান করছে? অন্ননালী। অন্ননালীর পরবর্তীতে 5 নম্বরে কে অবস্থান করছে? পাকস্থলী। এবং পরবর্তীতে 6 নম্বরে অবস্থান করছে অন্ত্র। এবং অন্ত্রের পরবর্তীতে খাবারগুলো যখন মানে ডাইজেস্ট হয়ে যখন মলে পরিণত হয় তখন সেটা পায়ু ছিদ্রের মাধ্যমে বাইরে বের হয়ে যায়। তো এখানে আবার একটা ইন্টারেস্টিং জিনিস আছে। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই যে পাকস্থলী, এই পাকস্থলী এবং অন্ত্র এদের কিছু ভাগ আছে।
এই ভাগগুলো তোমাকে জেনে রাখতে হবে। আপাতত এমসিকিউ এর জন্য জানবা, কিন্তু যখন তোমাদেরকে আমরা দেখবা ডিটেলসে প্রত্যেকটা অঙ্গ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, তখন অটোমেটিক্যালি তোমার এর মধ্যে আয়ত্তে চলে আসবে। যেমন পাকস্থলীর ক্ষেত্রে যেমন ওর কিছু গঠন আছে। 1 নম্বরে মনে করো কার্ডিয়া, 2 নাম্বার ফান্ডাস, 3 নাম্বার হচ্ছে কর্পাস, 4 নাম্বার অ্যান্ট্রাম, বা এটাকে আমরা দেহ বলে থাকি, এটাকে আমরা কি বলি, দেহ বলি। 5 নাম্বার ছোট বাঘ, 6 নাম্বার বড় বাঘ, 7 নাম্বার হচ্ছে পাইরোলাস। ভয় পাওয়ার কিছু নাই, নামগুলো দেখে মনে হচ্ছে যে অনেক কঠিন, কঠিনের কিছু নাই। যখন আমরা পাকস্থলী নিয়ে ডিটেলসে পড়বো তখন প্রত্যেকটা জিনিসগুলো চিহ্নিতকরণ তুমি খুব ইজিলি দেখতে পারবা, কোনটাকে কি বলা হয়, কোনটাকে কার্ডিয়া বলা হচ্ছে, কোনটাকে ফান্ডাস, ছোট বাঘ, পাইরোলাস বলা হচ্ছে। তো আপাতত এটা তোমাকে মাথায় রাখতে হবে যে এই কার্ডিয়া, ফান্ডাস, কার্পাস, অ্যান্ট্রাম বা দেহ, কর্পাস বা অ্যান্ট্রাম বা দেহ, ছোট বাঘ, বড় বাঘ, পাইরোলাস বা পাইরোলাস স্ফিংক্টার সবই কার অংশ, পাকস্থলীর অংশ। তাহলে অবজেক্টিভে কিন্তু এই পয়েন্টগুলো থেকে আসতে পারে। তোমাকে বুঝে নিতে হবে যে কোন টপিকটা আমি সৃজনশীলের জন্য পড়বো, কোন টপিকটা আমি এমসিকিউ এর জন্য পড়বো। আসলে এমসিকিউ সব টপিক থেকে আসে, কোনো স্পেশাল আলাদা টপিক নেই যে সৃজনশীলের টপিক ওখান থেকে আসছে ওখান থেকে কোনো এমসিকিউ আসবে না। কিন্তু সৃজনশীলের টপিক কিন্তু ভাগ ভাগ করা। তুমি যদি বলো যে এখান থেকে কোনো সৃজনশীল আসতে পারে না, কিন্তু এটা একটা বেসিক জিনিস যেটা তোমাকে জানতে হবে। তারপরে আসো অন্ত্রের কথা বলি। অন্ত্র মানে হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র, দুটি অংশে আমরা এদেরকে ভাগ করে থাকি। কয়টি অংশে ভাগ করি ভাইয়া? দুটি অংশে ভাগ করি, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত আর একটা হচ্ছে বৃহদান্ত্র। ক্ষুদ্রান্ত মানুষের দেহে সবচেয়ে লং অর্থাৎ লংগেস্ট, সবচেয়ে বড়, এই জন্য মূলত বলা হয়ে থাকে 6 থেকে 7 মিটার। একটা মানুষ যদি 5 ফুট 8 বা 6 ফিটও হয়ে থাকে, সে কিন্তু সর্বোচ্চ 1.8 মিটার পর্যন্ত হয়। আর 6 গুণ মানে 4 গুণ পরিমাণ বা 3 গুণ পরিমাণ লম্বা হচ্ছে ক্ষুদ্রান্ত। আর বৃহদান্ত্র হচ্ছে 1.5 মিটার। বৃহদান্ত্র কতটুকু হয়? 1.5 মিটার দৈর্ঘ্যের দিক থেকে হয়। আমাদের একটা সমান বা 5 ফুট 4 ইঞ্চি যারা আছো তাদের সমান পরিমাণ একটা নালী হচ্ছে বৃহদান্ত্র। তো এটা এত বড় নালী আমাদের দেহের ভিতর থাকে, কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা তো এর থেকে অনেক ছোট, কারণ এটা কিভাবে থাকে? পেঁচানো অবস্থায় থাকে। একটা রশিকে পেঁচালে যেমন ছোট হয়ে যায়, আর রশিকে যদি টান টান করো, লম্বা করো, তাহলে অনেক বড় হয়। ঠিক তেমনই ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র পেঁচানো অবস্থায় আমাদের পেটের মধ্যে অবস্থান করছে, পৌষ্টিকতন্ত্রের মধ্যে অবস্থান করছে। তোমাকে এখান থেকে যে জিনিসটা মনে রাখতে হবে, এর মিটারগুলো তো মনে রাখবা, এটা তো খুবই সিম্পল জিনিস। কিন্তু ক্ষুদ্রান্তের মধ্যে কারা কারা আছে? ডিওডেনাম আছে, জেজুনাম আছে, ইলিয়াম আছে। বৃহদান্ত্রের মধ্যে কারা কারা আছে? সিকাম আছে, কোলন আছে, মলাশয় আছে। এই যে দেখো ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, এরা যে ক্ষুদ্রান্তের অংশ, এটাকে বৃহদান্ত্রের সাথে মিলানো যাবে না। সিকাম, কোলন, মলাশয় এগুলোকে ক্ষুদ্রান্তের সাথে মিলে যাবে না, এগুলো ক্ষুদ্রান্ত বৃহদান্তের মধ্যে আলাদা। কথা কি বুঝাইতে পারছো? তারপরে দেখো কোলন। কোলনের ক্ষেত্রে আবার এদের কতগুলো ভাগ আছে, তোমরা দেখেছিলে একটু আগেই। যে কোলনটা উপরের দিকে উঠছিল সেটাকে ঊর্ধ্বমুখী কোলন বলি, যেটা অনুপ্রস্থ বরাবর ছিল সেটাকে অনুপ্রস্থ কোলন বলি, যেটা নিচের দিকে নেমে গিয়েছিল সেটাকে আমরা নিম্নমুখী কোলন বলি। আর নিম্নমুখী কোলনের জায়গায় আরেকটা ছোট্ট অংশ আছে যেটাকে আমরা বলি সিগময়েড কোলন। তাহলে কোলনেরও কিন্তু আবার 4টা ভাগ আছে। উপরের দিকে উঠলে একরকম, অনুপ্রস্থ বরাবর গেলে একরকম, নিচের দিকে নামলে একরকম। তাহলে এই যে কে কার অংশ, এই জিনিসটা তোমাদের মাথার মধ্যে ঢুকায় ফেলতে হবে। তুমি যদি এই ছকটা মাথার মধ্যে ঢুকায় ফেলতে পারো, গ্যাস্ট্রিক গ্রন্থি কারা, পাকস্থলী, ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষায় কি কি প্রশ্ন আসে জানো? কারা গ্যাস্ট্রিক গ্রন্থি, এরা। 2 নাম্বার প্রশ্ন আসে পাকস্থলীর অংশ কারা, এটা থেকে একটা প্রশ্ন আসে যে পাকস্থলীর অংশ থেকে আসে। আর 3 নাম্বার হচ্ছে ক্ষুদ্রান্তের বৃহদান্তের অংশ থেকে। এই অংশগুলো যদি অ্যাটলিস্ট তুমি মাথার মধ্যে রাখতে পারো যে পাকস্থলীর মধ্যে কোন কোন পার্ট আছে, ক্ষুদ্রান্ত কারা কারা নিয়ে, বৃহদান্ত কারা কারা নিয়ে, পৌষ্টিক গ্রন্থি কারা কারা, এই 4টা জিনিস যদি মনে রাখতে পারো তাহলে দেখবে অটোমেটিক্যালি তুমি যে কোনো এমসিকিউ এখান থেকে আসতে পারবা। কথা কি ঠিক না বেঠিক? ঠিক বুঝতে পেরেছি? ওকে ফাইন। আমরা যদি এটা বুঝতে পারি তাহলে আমরা এখন নেক্সট টপিকের দিকে চলে যাব। আমরা এখন সামনের একটা টপিকে চলে যাব, সামনের একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো সামনের বিষয়টা কি? চলো এবার আমি তোমাদেরকে পরিপাকতন্ত্রের কিছু বেসিক জিনিস বলি। যেমন আমরা একটু খাদ্য নিয়ে তোমাদের সাথে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? খাদ্য উপাদান। মানে আমরা মূলত যেই খাদ্যগুলো খাই এবং আমরা সামনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেইগুলো নিয়ে একটু তোমাদের সাথে কথা বলবো। খাদ্য উপাদান, ঠিক আছে? খাদ্য উপাদানগুলো কি কি আছে, সেই উপাদানগুলো আমাদের মূলত কোন কাজে ব্যবহৃত হয়, আমরা কেন এই খাবারগুলো খাই, এই জিনিসগুলো নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো। যেমন খাদ্য উপাদানের মধ্যে সর্বপ্রথম আমাদের সবচেয়ে সবার প্রিয়, বাংলাদেশের সবার প্রিয় খাবার হচ্ছে শর্করা, তাই না? শর্করা খাবার কিন্তু আমাদের সবার প্রিয়, আমরা ভাত খেতে খুব পছন্দ করি। তো এই শর্করা জাতীয় খাবারগুলো আমরা কেন খাই? বিকজ অফ
আমাদের এটিপি শক্তি দরকার। কি দরকার? এটিপি শক্তি দরকার। এই এটিপি শক্তিকে জৈবিক শক্তি বলা হয়, জৈব মুদ্রা বলা হয়। আমাদের দেহে কাজকর্ম করার জন্য আমরা যে এই যে তোমার সামনে ক্লাস নিচ্ছি, তুমি যে সামনাসামনি বসে ক্লাসটা দেখছো, তোমার শরীরে কি শক্তি ক্ষয় হচ্ছে না? সেই শক্তিটা কোথা থেকে হচ্ছে? এটিপি। আর এটিপি শক্তিটা কোথা থেকে আসছে? শর্করা। এই এটিপি শক্তিটা তৈরি করতে সাহায্য করে কে? আমাদের কোষের যে মাইটোকন্ড্রিয়া আছে না, কোষের শুধু মাইটোকন্ড্রিয়া না, সাইটোপ্লাজম সাহায্য করে, বাট মেইনলি আমরা এটিপিতে জানি, যেহেতু মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি কোষের মাইটোকন্ড্রিয়া মূলত আমাদের এখানে সাহায্য করে থাকে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া। ওকে ফাইন, মাইটোকন্ড্রিয়া আমাদের এখানে সাহায্য করে। 2 নাম্বার, এর আবার চাচাতো ভাই আছে। চাচাতো ভাই কেন? 2 নাম্বার হচ্ছে চাচাতো ভাইয়ের নাম হচ্ছে লিপিড, বা যেটাকে আমরা স্নেহ বলি। শর্করাকে আমরা ইংলিশে কি বলি? কার্বোহাইড্রেট বলি। তাহলে লিপিড বা স্নেহ, চর্বি জাতীয় খাবার। অনেকে আমরা এটা পছন্দ করি না, কিন্তু অনেকে আছে আবার চর্বি জাতীয় খাবার ম্যাক্সিমাম পছন্দ করে। আর প্রশ্ন হচ্ছে কেন? যদি দেখা যায় যে গরুর মাংস রান্না করেছে, ভাত খাবো, হঠাৎ করে গরুর মাংসের সাথে একটু চর্বি উঠে আসছে, অনেকের মন মেজাজ খারাপ হয়, দূর চর্বি খাই খাই গরুর। কিন্তু আবার এই লিপিড জাতীয় খাবারই আমরা পছন্দ করি। প্রশ্ন হচ্ছে কিভাবে? আচ্ছা কিভাবে প্রশ্ন? ঘি খেতে পছন্দ করি অনেকে, এটা কি? লিপিড। আচ্ছা মাখন খেতে, পনির খেতে পছন্দ করি, লিপিড। যারা একটু পিৎজা বার্গার খেতে পছন্দ করো, পাস্তা খেতে পছন্দ করো, তার উপর যে এক্সট্রা চিজ দিয়ে দাও, 30 টাকা 50 টাকা এক্সট্রা দিয়ে বলো একটু চিজ বাড়ায় দিবেন, সেটা কি? লিপিড। তো এখন ঘটনা হচ্ছে এই লিপিডের সাথে শর্করার একটা রিলেশন আছে। এই রিলেশনটা আমরা সামনের ক্লাসে আলোচনা করব। তবে রিলেশন যেহেতু আছে, তার মানে বলা যেতে পারে একই রকম কাজই করবে। অর্থাৎ এও একটা সময় যখন শর্করা থাকবে না, তখন শক্তি সরবরাহ করবে, শক্তি সরবরাহ করবে। ঠিক আছে, সরবরাহ, তখন এও শক্তি সরবরাহ করবে। কিভাবে শক্তি সরবরাহ করবে ইনশাল্লাহ আস্তে আস্তে সব আমরা সামনের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, সরবরাহ করবে। আচ্ছা, তাহলে লিপিড হচ্ছে শর্করার ভাই, অর্থাৎ একই সাথে তাপ শক্তি উৎপন্ন বা এটিপি শক্তি উৎপন্ন করতে লিপিডও সাহায্য করে। 3 নাম্বার পয়েন্ট হিসাবে যদি বলো, যে 3 নাম্বার হচ্ছে আমরা প্রোটিনের কথা বলবো। প্রোটিন বা যেটাকে আমরা কি বলে থাকি? আমিষ, তাই না? প্রোটিন জাতীয় খাবার বা আমিষ। এই যে প্রোটিন বা আমিষ, এই প্রোটিন জাতীয় খাবার বা আমিষ জাতীয় খাবারগুলো মূলত আমাদের দেহে যে এই যে এনজাইমগুলো তৈরি হয়, গ্রন্থি এনজাইমগুলো তৈরি করে, বহিঃকরা গ্রন্থি এনজাইমগুলো তৈরি করে খাদ্য পরিপাকের জন্য, এনজাইম, কিংবা অন্তঃকরা গ্রন্থিগুলো যে হরমোন তৈরি করে, কি করবে? হরমোন তৈরি করবে। এই হরমোন তৈরি, কিংবা আমাদের দেহের ক্ষয় পূরণ, দেহের ক্ষয় পূরণ, ঠিক আছে, ক্ষয় পূরণ, বৃদ্ধি সাধন, এগুলোর জন্য আমাদের কে সাহায্য করে? এগুলোর জন্য আমাদের মূলত প্রোটিন সাহায্য করে থাকে। ঠিক আছে, কে সাহায্য করবে? প্রোটিন সাহায্য করবে। তাহলে আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, অন্যতম গুরুত্বপূর্ণ, প্রোটিন ছাড়া আসলে আমরা কিন্তু অচল। এই কারণে কোষের গঠনে বলা হয়, প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। প্রোটিনকে কি বলা হয়? ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। কোষের গঠনের অধ্যায় যদি পড়ে থাকেন, আর না পড়লে তো আমি আছি, একসময় পড়াবো। এই প্রোটিনকে এই কারণে বলা হয় জীবনের ভাষা। আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, জীবনের ভাষা বলা হয়। তো এই জিনিসটা আমরা খাই, এই জিনিসটা শুধুমাত্র খাওয়ার কারণে যে আমাদের দেহের ভিতর প্রোটিন ঢুকে তা না, আমাদের বিভিন্নভাবে প্রোটিন উৎপন্নও হয়, রাইবোজোম প্রোটিন উৎপন্ন করতে সাহায্য করে। যাই হোক, এটা অনেক কোরিলেট করে পড়া, কোরিলেট করে পড়লে না মজা লাগবে। কোষের ঘটনা আমরা কেন পড়বো দেখছো? এই যে রাইবোজোম জাতীয় কোষ অঙ্গাণু আমাদের প্রোটিন তৈরি করে, ওই প্রোটিনগুলো কিসের জন্য? এই এনজাইম হরমোন তৈরি করতে, দেহের বিভিন্ন কার্য সম্পাদনে। আর কিছু প্রোটিন আছে যেগুলো আমাদের দেহের ভিতরে তৈরি হয় না, সেগুলো আমরা কি করি? খাবারের মাধ্যমে গ্রহণ করে তার অভাবটা পূরণ করি। আচ্ছা, এই 3টা উপাদান হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। এছাড়া এই খাবারগুলোর বাইরে, মানে এগুলোর বাইরে আমরা আরো কিছু খাবার গ্রহণ করি, যেমন পানি গ্রহণ করি, তারপরে মনে করো হচ্ছে খনিজ পদার্থ গ্রহণ করি, খনিজ পদার্থ, তারপরে হচ্ছে তোমার বলা যেতে পারে আরেকটা কি গ্রহণ করে থাকি? ভিটামিন গ্রহণ করে থাকি। এরাও হচ্ছে আমাদের খাদ্যের অন্যতম, আমাদের দৈনন্দিন জীবনের খাদ্যের উপাদানের মধ্যে অন্যতম। তাহলে এরাও কি করে থাকে? এরা পুষ্টি সরবরাহ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আমাদের কোষকে ভিজা রাখে, সিক্ত রাখে, আর অন্যান্য অনেক কাজ করে থাকে। তাহলে মেইনলি আমরা আসলে শর্করা, প্রোটিন, লিপিড নিয়েই কথা বলে থাকি। এদের থেকে আরেকটা অবজেক্টিভ তোমাদেরকে একটু জানাই। তাহলে এইগুলো থেকে তো একটা অবজেক্টিভ আসবে। আরেকটা অবজেক্টিভ আমি তোমাদেরকে কিভাবে জানাতে চাই, একটু মনোযোগ দিয়ে শোনো। যে এই জিনিসটা, সেটা হচ্ছে এই যে আমরা শর্করা জাতীয় খাবারের কথা বললাম, শর্করা জাতীয় খাবার, লিপিড জাতীয় খাবার,
আমিষ জাতীয় খাবার, এদের যারা পরিপাক করে, মানে যেই এনজাইমগুলো মূলত এদের খাদ্য পরিপাকে সাহায্য করে, এদের নামগুলো আমরা চলো একটু জেনে নিই। এখন প্রশ্ন হচ্ছে এখানেই জানবো না, আমরা আস্তে আস্তে জানবো। এই খাদ্য পরিপাক অর্থাৎ শর্করাকে খাদ্য পরিপাক করার জন্য, শর্করা জাতীয় খাদ্যগুলোকে পরিপাক করার জন্য আমরা যদি এখন এনজাইমের নাম বলা শুরু করি, কিংবা প্রোটিন বা লিপিডের জন্য পরিপাকৃত এনজাইমের নাম যদি লেখা শুরু করি, 3-4টা বোর্ডের স্লাইড শেষ হয়ে যাবে, কিন্তু এনজাইমের নাম শেষ হবে না। তো এখন দেখা গেছে তোমার সেকশনে, তোমার কলেজে 10টা সেকশন আছে যাদেরকে আমরা সায়েন্স গ্রুপ বলছি, ধরো 5টা সেকশন আছে যাদেরকে আমরা কমার্স গ্রুপ বলছি, 2টা সেকশন আছে যাদেরকে আমরা আর্টস গ্রুপ বলছি। এখন আমি যদি সেকশনের প্রত্যেকের নাম প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা ভাবে জানতে চাই, তাহলে ঝামেলা না? আমি ধরো তোমাদের সবাইকে একত্রিত করে বললাম, আচ্ছা এই তোমরা সবাই মিক্সড হয়ে আছো, তোমরা যারা সায়েন্সের আছো তারা একসাথে পাশে দাঁড়াও। খুব সহজ হয়ে গেল না বিষয়টা? তাহলে কি আমার প্রত্যেকের নাম ধরে ডাকা লাগলো? তারপরে বললাম যে এই যারা কমার্সে আছো তারা মাঝখানে দাঁড়াও, এই যারা আর্টস আছো তারা আমার হাতের ডান পাশে দাঁড়াও। এইভাবে আমি 3টা গ্রুপকে খুব সুন্দর করে আলাদা করে ফেলতে পারবো না? আমার কি আর পরিশ্রম হবে? এই জাস্ট 3টা কথা বলার মাধ্যমে এলোমেলো অবস্থায় যত স্টুডেন্ট আছে সবাই আলাদা আলাদাভাবে ভাগ হয়ে দাঁড়ায় যাবা। ঠিক তেমনই শর্করা জাতীয় খাবারগুলো পরিপাক করতে যে এনজাইম সাহায্য করে তাদের গ্রুপের নামটাকে, এই গ্রুপের নামটা আমাদের লাগে, সেই এনজাইম গ্রুপের নাম। ঠিক আছে, এনজাইম গ্রুপের নাম শর্করার ক্ষেত্রে। তাহলে আমরা সর্বপ্রথম শর্করার ক্ষেত্রে জেনে নিই। শর্করার ক্ষেত্রে এদেরকে বলা হয় অ্যামাইলোলাইটিক। অ্যামাইলোলাইটিক, ঠিক আছে, অ্যামাইলোলাইটিক। অ্যামাইলোলাইটিক শর্করা পরিপাককৃত খাবার যে এনজাইমগুলো আছে তাদের গ্রুপের নাম। তারপরে চলো আমরা যদি লিপিডের কথা বলি, লিপিডের নাম হচ্ছে লাইপোলাইটিক। আসলে লিপিড থেকেই লাইপোলাইটিক শব্দটা চলে আসছে। ঠিক আছে, লাইটিক, লাইপোলাইটিক এনজাইম। আর যদি বলা হয় যে প্রোটিনের ক্ষেত্রে, তাহলে আপনি কি বলবেন? প্রোটিনের ক্ষেত্রে প দিয়ে শুরু, তাই এটার নাম হচ্ছে প্রোটিওলাইটিক। এটাকে কি বলবো? এটাকে বলবো হচ্ছে প্রোটিওলাইটিক। ঠিক আছে, প্রোটিওলাইটিক। ওকে ফাইন, প্রোটিওলাইটিক। তো তোমাদের মনের মধ্যে যে এই প্রশ্নগুলো থাকে, কেন আমি এই জিনিসটা জানতাম, আমাদের জানাটা কি জরুরি? হ্যাঁ জরুরি। কেন জরুরি জানো? ধরো আমি তোমাকে এখন একটা প্রশ্ন তোমাকে দিই, মনে করো শর্করা পরিপাককৃত এনজাইমের একটা নাম বলো, তোমাকে জিজ্ঞেস করলাম, তোমরা সবাই আমাকে বললা যে ভাইয়া শর্করা পরিপাক করার জন্য অনেক এনজাইম আছে, তার মধ্যে অন্যতম ধরেন টায়ালিন, যেটা নিয়ে আমরা সামনে একটু পরে আলোচনা করবো, টায়ালিন। তাহলে আপনি জানেন যে শর্করা পরিপাককৃত এনজাইমের নাম হচ্ছে টায়ালিন, এটা আমরা সবাই জানি, না জানলে জেনে রাখো। এটা কখন আপনার প্রশ্নে কি সবসময় এভাবে বলবে শর্করা পরিপাককৃত এনজাইম নিচের কোনটি? ধরেন এরকম বললো না, না দিয়ে বললো অ্যামাইলোলাইটিক এনজাইম নিচের কোনটি। এখন তো আপনি যদি না জানেন যে যেই সকল এনজাইমগুলো শর্করা পরিপাক করে তাদের গ্রুপের নাম হচ্ছে অ্যামাইলোলাইটিক, তাহলে আপনি অ্যান্সারই করতে পারবেন। আপনি তখন আকাশ থেকে বলুন অ্যামাইলোলাইটিক আবার কি, লাইপোলাইটিক আবার কি, প্রোটিওলাইটিক আবার কি। এই জন্য এদের গ্রুপের নামও জানা রাখতে হবে, কারণ এগুলো দিয়ে প্রশ্ন আসে। অ্যামাইলোলাইটিক নিচের কোন এনজাইম? তার মানে অ্যামাইলোলাইটিক মানে কাকে ইন্ডিকেট করছে? শর্করাকে ইন্ডিকেট করছে। লাইপো মানে কাকে ইন্ডিকেট করছে? লিপিডকে। প্রোটিও মানে কাকে ইন্ডিকেট করছে? প্রোটিনকে। এই জন্য এই জিনিসগুলো আপনারা মাথার মধ্যে রাখবেন। ঠিক আছে, একেবারে মাথার মধ্যে গেঁথে ফেলবেন কোনগুলো কোন এনজাইম। ওকে ফাইন, আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনাদের সাথে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে পড়বো। যেহেতু খাবার আমরা খাই, তো খাবার খেতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সর্বপ্রথম, তার নাম হচ্ছে জিহ্বা বা জিহ্বা। এই জিহ্বা আমাদের খাবারকে এনজাইমের সাথে বা লালার সাথে মিশাতে সাহায্য করে। এই জিহ্বা একটা খাবার সুস্বাদু নাকি মানে সুস্বাদু না সেইটা নির্ধারণ করে দেয়। আমরা কতটুকু খেতে পারবো এই জিহ্বাটাই কিন্তু আসলে নির্ধারণ করে দেয়। কিভাবে নির্ধারণ করে চলো সেটা সম্পর্কে তোমাদেরকে একটা আইডিয়া দিই। যেমন দেখো, জিহ্বা বা জিহ্বা যেটাই বলো না কেন, এই জিহ্বার অনেকগুলো অংশ আছে। এই জিহ্বার ক্ষেত্রে, জিহ্বার গঠনের ক্ষেত্রে প্রথমে মনে রাখতে হবে, এই জিহ্বার ক্ষেত্রে এদের দুই ধরনের। প্রথমত এদের 1 নাম্বার, এদের অনেকগুলো টেস্ট বার থাকে। কি থাকে? এদের অনেকগুলো টেস্ট বার থাকে, যেই টেস্ট বারগুলো মূলত তোমাকে খাবারের একটা অনুভূতি তোমার মস্তিষ্কের মধ্যে পাঠিয়ে দিবে। সেটাকে আমরা স্বাদ করি বা এটাকে আমরা কি বলে থাকি? টেস্ট বার্ড বলে থাকি। মেইনলি বিভিন্ন মানুষের উপর ভিত্তি করে সর্বনিম্ন 2000 থেকে শুরু করে মোটামুটি ভাবে 10,000 পর্যন্ত টেস্ট বার্ড দেখতে পাওয়া যায়। কতগুলো? 2000 থেকে শুরু করে 10,000। এই টেস্ট বার্ডগুলোর মধ্যেও আবার কিছু গ্রুপ ভাগ আছে। এই টেস্ট বার্ডের মধ্যে গ্রুপগুলো যদি আমি ভাগ করি,
এই গ্রুপগুলোর মধ্যে ভাগ করলে মোটামুটি ভাবে দেখতেই পাচ্ছ ছবির মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ভাগ আছে। তাহলে আমরা এখানে যদি আমরা ছয়টা ভাগ করি, আপনাদের জন্য যদি আমরা এটা ছয়টা ভাগ করি, এই ছয়টা ভাগগুলো কি কি হতে পারে টেস্ট বার্ডের জন্য, তাই না? টেস্ট বার্ডের উপর ভিত্তি করে, 7 করে উপর ভিত্তি করে আমরা ছয়টা ভাগ করব। যেমন 1 নম্বরে যদি বলা হয়, প্রথমে মনে করেন যে আপনি বললেন মিষ্টি, কি বললেন? মিষ্টি জাতীয় খাবারগুলো টেস্ট বার্ডের মাধ্যমে আমরা অনুভব করতে পারি। আচ্ছা, ভালো কথা। 2 নাম্বার হচ্ছে ধরেন লবণাক্ত, লবণাক্ত, ঠিক আছে? লবণাক্ত খাবারগুলো আমরা টেস্ট বার্ডের মাধ্যমে ধরতে পারি। 3 নাম্বার ধরেন টক, মানে অম্লীয় জাতীয়, টক বা এটাকে আমরা অম্লীয় বলতে পারি। কি বলতে পারি? অম্লীয়, অ্যাসিডিক টাইপের খাবার। 4 নাম্বার ধরেন আপনার কি আছে, সেটা মনে করেন যে তিক্ত জাতীয় খাবারগুলো। কি? তিক্ত জাতীয় খাবারগুলো মূলত আমাদের 4 নম্বরে দিলাম। 5 নম্বরে আপনার জন্য আরেকটা দিলাম, সেটার নাম হচ্ছে সুস্বাদু। কি দিলাম? সুস্বাদু, ঠিক আছে? এখন এই যে আমরা বিভিন্ন ধরনের খাবার খাই, কোনটা মিষ্টি হতে পারে, কোনটা লবণাক্ত হতে পারে, কোনটা টক হতে পারে, তিক্ত হতে পারে, সুস্বাদু হতে পারে, এইগুলো জিহ্বার কোন অঞ্চল দ্বারা আপনি মূলত অনুভব করে থাকেন সেইটা জানাটা আমাদের অত্যন্ত জরুরি, এবং এটাই আমাদের এমসিকিউতে আসে। যেমন সর্বপ্রথম আমি যদি আপনাদেরকে বলি, এই যে মিষ্টির কথা বলা হচ্ছে, মিষ্টি, এই মিষ্টি জাতীয় খাবারগুলো আমরা জিহ্বার একেবারে একেবারে সামনের অগ্রপ্রান্ত, একেবারে অগ্রপ্রান্তে, অর্থাৎ জিহ্বার অগ্রপ্রান্ত দ্বারা আমরা মিষ্টি অনুভবটা করে থাকি, ঠিক আছে? আমরা একেবারে জিহ্বার কোন জায়গা থেকে? অগ্রপ্রান্ত থেকে আমরা মিষ্টিটা গ্রহণ করে থাকি, অগ্রপ্রান্ত, ঠিক আছে? অগ্রপ্রান্ত থেকে এই মিষ্টি স্বাদটা অনুভব করে থাকি। তাহলে মিষ্টি স্বাদটা আমরা কোথা থেকে পাচ্ছি? এটা আমরা জিহ্বার অগ্রপ্রান্ত থেকে। তাহলে একেবারে অগ্রপ্রান্ত থেকে যদি মিষ্টি স্বাদ পাই, তাহলে ভাই যে লবণাক্ত যে স্বাদটা আছে, এটাও তো প্রায় মিষ্টির কাছাকাছি অবস্থান করতে পারছে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি সল্টিটা মূলত মিষ্টির কাছাকাছি জায়গায় অবস্থান করছে। এটাকে আমরা অগ্রপ্রান্ত না বলে এটাকে আমরা বলবো অগ্রের দুই পাশ। এটাকে আমরা কি বলবো? অগ্রের দুই পাশ, দুই পাশে অবস্থান করে, অগ্রের দুই পাশে। তারপর আসে টক বা অম্লীয়। টক বা অম্লীয়র কথা যদি বলো, যে টক বা অম্লীয় কোথায় অবস্থান করছে, এটাকে আমরা দেখো বলে থাকি, দেখো ছবির মধ্যে দেখা আছে, টক বা অম্লীয় জিনিসটা হচ্ছে জিহ্বার পিছনের দিকে বা পশ্চাৎ দিকে, কিন্তু সেটা দুই পাশে। এই জন্য আমরা এটাকে বলবো পশ্চাতের দুই পাশ, পশ্চাতের দুই পাশে, ঠিক আছে? দুই পাশে অবস্থান করে, পশ্চাতের দুই পাশে অবস্থান করে, দুই পাশে অবস্থান করছে। সর্বশেষ আসে তিক্ততা। তিক্ততা নিয়ে যদি কথা বলো, তাহলে তিক্ততা হচ্ছে একেবারে পিছনের দিকে, পেছনের দিকে অবস্থান করছে। একেবারে বুঝার সুবিধাতে, মানে আমাদের যে টক জাতীয় খাবারগুলো স্বাদ জিহ্বার যে জায়গায় অবস্থান করে, তারও ঠিক পিছনে মাঝা বরাবর অবস্থান করে। আর এই যে সুস্বাদু, যেটাকে আমরা উমামি বলে থাকি, আরেকটা শব্দ হচ্ছে উমামি, অর্থাৎ সুস্বাদুর আরেকটা শব্দ কি ইউজ করতে পারে? উমামি, ঠিক আছে? উমামি। এই উমামি জাতীয় খাবারগুলো মূলত জিহ্বার ঠিক মাঝে বরাবর অবস্থান করে বা মাঝি অবস্থান করে। তো তোমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন বয়ে চলছে, সেই প্রশ্নগুলোর একটা অ্যান্সার তোমাদেরকে দিই। তো তোমরা এখান থেকে তো বুঝতে পারলা যে প্রথমে অগ্রপ্রান্ত মিষ্টি, অগ্রের দুই পাশ লবণাক্ত, পশ্চাতের দুই পাশ টক বা অম্লীয়, পিছনের দিকে তিক্ত, এবং উমামি মাঝখানে অবস্থান করে থাকে সুস্বাদু। তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, তাহলে ভাইয়া ইম্পর্টেন্ট জিনিস তো বাদ দিলেন, যে জিনিসটা ছেলে এবং মেয়ে উভয় পছন্দ করে, সেটা হচ্ছে ঝাল। তাহলে ঝাল জাতীয় খাবারগুলোর তো কোনো টেস্ট বাড এখানে দেখাচ্ছেন না বা এখানে নাই। তাহলে ঝাল জাতীয় খাবারগুলো কি আসলে টেস্ট বাড নাই? আসলে নাই। তাহলে ঝাল জাতীয় খাবারগুলো আমরা অনুভব করি কিভাবে? ঝাল জাতীয় খাবারগুলো আমাদের টেস্ট বাডকে একটা জ্বালা যন্ত্রণা প্রদান করে। টেস্ট বাডগুলোর মধ্যে জ্বালা যন্ত্রণা হওয়ার কারণে আমরা অনুভব করি এটা আসলে ঝাল। তাহলে ঝালের জন্য আলাদা কোনো টেস্ট বাড নেই। আরেকটা প্রশ্ন তোমাদের মনের মধ্যে জাগতে পারে যে ভাই আপনি সব বুঝলাম, আপনি জিহ্বার প্রত্যেকটা জায়গায় জিওগ্রাফি করে দেখাই দিলেন বা ছবির মধ্যে দেখাচ্ছেন বা বলে দিচ্ছেন এই জায়গায় মিষ্টি, এই জায়গায় লবণাক্ত, কিন্তু ধরেন আমি একটা মিষ্টি জাতীয় খাবার আঙ্গুলে নিলাম, নিয়ে একেবারে জিহ্বার পিছনে যেই জায়গায় তিক্ততা অনুভব পাওয়া যাবে সেই জায়গায় টাচ করলাম, তারপর আমি মিষ্টি কেন বুঝি? আমি যেই জায়গায় আপনি তিক্ততায়, যে জিহ্বার এই জায়গায় মনে করেন একটা চিনির দানা, এই জায়গায় চিনির দানাগুলো আমি রাখলাম, কিন্তু আপনি তো বলছেন এই জায়গায় তিক্ত স্বাদটা আমি অনুভব করতে পারবো, কিন্তু এখানে দেওয়ার পরে 1 সেকেন্ডের মধ্যে আমি বুঝে ফেলি যে আমি যে জিনিসটা দিয়েছি এটা মিষ্টি। আমার তো মিষ্টিটা সামনে অনুভব করার কথা। বোকা, দেখো, যখন আমাদের মুখের ভিতরে সবসময় কি থাকে?
শুষ্ক থাকে না ভেজা থাকে? ভেজা থাকে। এখন প্রশ্ন হচ্ছে কেন ভেজা থাকে? কারণ আমাদের মুখের চারপাশে লালা গ্রন্থি আছে। আর লালা গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়? লালা রস নিঃসৃত হয়। তো যখন জিহ্বায় তুমি ধরো এই জায়গায় চিনির দানা দিলা, যে জায়গায় তিক্ত অনুভব, ওই চিনিটা মুখে দেওয়ার সাথে সাথে লালার সাথে মিশে গলে যায়, এবং গলে যাওয়ার কারণে ওই গলে যাওয়া চিনির অনুভূতিগুলো খুব দ্রুত, খুবই দ্রুত এই সুইট এরিয়াতে চলে আসে। এই জন্য জিহ্বার যে কোনো জায়গায় প্লেস করো না কেন, এই শর্করা জাতীয় চিনি বা লবণ যেটাই বলছি না কেন, সেটা যদি অনেক জিহ্বার পিছনেও অবস্থান করো বা পিছনেও টাচ করো, এটা খুবই দ্রুত গলে গিয়ে তার নিজ নিজ জায়গায় ছড়িয়ে যায়, জিহ্বার সব জায়গায় ছড়িয়ে যায়, এবং তখন ওই সুইট বা সল্টি জিনিসগুলো বা যে কোনো জিনিসগুলো আমরা অনুভব করতে পারি। বুঝতে পেরেছো? এরকম প্রশ্ন আমাদের মনের মধ্যে একটা জাগে, তো সেটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো এছাড়া আমি তোমাদেরকে আরেকটা ধারণা দিই, সেটা হচ্ছে একটু লালা গ্রন্থি দিয়ে ধারণা দিই, যেহেতু মুখের আশেপাশে লালা গ্রন্থি আছে। লালা গ্রন্থি নিয়ে যদিও আমি আলাদাভাবে আলাদা লেকচার দিব, এই লেকচারে না। লালা গ্রন্থি কিন্তু আমাদের মুখগহ্বরে খাদ্য পরিপাকে আমাদের এই লালা গ্রন্থি সম্পর্কে একটা প্রাইমারি ধারণা রাখতে হবে। লালা গ্রন্থি, আমরা যে পরিপাক গ্রন্থির মধ্যে পড়েছিলাম তার মধ্যে প্রথম একটা গ্রন্থি ছিল লালা গ্রন্থি। তো লালা গ্রন্থি সম্পর্কে একটা প্রাইমারি ধারণা। প্রথমত লালা গ্রন্থি কয় প্রকার? 3 প্রকার। ঠিক আছে, লালা গ্রন্থি কয় প্রকার? 3 প্রকার। এক নাম্বার যদি বলো তাহলে একটাকে বলা হয় প্যারোটিড গ্রন্থি। সবাই দুটা করে থাকে, ঠিক আছে, প্যারোটিড 3 জোড়া করে থাকে, মানে প্যারোটিড থাকবে 2টি। সবচেয়ে বড় লালা গ্রন্থি, এটা কিন্তু সবচেয়ে বড় লালা গ্রন্থি, ঠিক আছে, সবচেয়ে বড় লালা গ্রন্থি, এটা মাথায় রাখবা। 2 নাম্বার প্যারোটিডে পরে হচ্ছে সাবম্যান্ডিবুলার, একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল। সাবলিঙ্গুয়াল লিঙ্গুয়াল মানে হচ্ছে জিহ্বা, তার মানে জিহ্বার আশেপাশে থাকবে। আর 3 নাম্বার হচ্ছে সাবম্যান্ডিবুলার। ম্যান্ডিবুলার মানে ম্যান্ডিবল হাড়ের আশেপাশে থাকবে, সাবম্যান্ডিবুলার। ঠিক আছে, তো সবই কিন্তু মানে যেখানেই বলো না কেন মুখের ভিতরে, মুখের আশেপাশে অবস্থান করছে। তাহলে এই 3 ধরনের লালা গ্রন্থি থাকে, এবং এই 3 ধরনের লালা গ্রন্থি যেই কোষ থেকে মানে এদের ভিতরে যে কোষগুলো লালা নিঃসৃত করে, সেই 2টা কোষের নাম হচ্ছে সেরাস এবং আরেকটা কোষের নাম হচ্ছে মিউকাস। এটা মাথার মধ্যে রাখতে হবে। এই টপিকগুলো আজকের ক্লাস কিন্তু বেশিরভাগই হচ্ছে কিসের উপর ভিত্তি করে জানো? বিষয়ের উপর ভিত্তি করে। আজকের ক্লাসে বেশিরভাগ ক্লাসই হচ্ছে তোমার এমসিকিউ এর উপর ভিত্তি করে। যেহেতু এমসিকিউ এর উপর ভিত্তি করে এই ক্লাসটা, এই জন্য এমসিকিউ এর তথ্যগুলো বেশি বেশি দিচ্ছি, যে কোন কোন তথ্যগুলো তোমার আসতে পারে এমসিকিউ হিসাবে। আরেকটা জিনিস একটু তোমাদেরকে মনে রাখার জন্য বলে দিই, যে এইখানে এই তথ্যটা মনে রাখবা, যে পরিমাণ, অর্থাৎ একজন মানুষ দৈনিক কত পরিমাণ লালা নিঃসৃত করে থাকে, সেটা হচ্ছে 1200 থেকে 1500 মিলিলিটার লালা ক্ষরণ করে থাকে, যার মধ্যে 95.99 থেকে 99.99% হচ্ছে পানি থাকে। কি থাকবে? পানি থাকবে, যেন আমাদের জিহ্বা সবসময় কি থাকে? আমাদের ভিজা থাকে। যাক, এই সংখ্যাগত মান কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বইয়ের এডিশন বা বিভিন্ন বই অনেক সময় অনেকে আমরা ফলো করতে পারি, সেই ফলোর উপর ভিত্তি করে কিন্তু নাম চেঞ্জ বা মান চেঞ্জ হতে পারে। তবে একটা বই হিসেবে আমরা আজমল স্যারের বইটি ফলো করার চেষ্টা করব। বুঝতে পেরেছো? তাহলে জিহ্বা, লালা গ্রন্থি সম্পর্কে একটা প্রাইমারি ধারণা তোমাদেরকে দিলাম। চলো আমরা এখন একটু নতুন টপিকে চলে যাই, যে আমরা আরেকটা টপিক তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, চলো সেই টপিকটা কি, সেটা হচ্ছে দন্ত সংকেত। আমাদের যে দাঁতের সংকেত আছে, সেই দন্ত সম্পর্কে তোমাদের একটা আইডিয়া দিই। এই দন্ত সংকেতের ক্ষেত্রে প্রথমত তোমাদের মনে রাখতে হবে আমাদের দাঁত হচ্ছে 4 ধরনের, তবে আমাদের দাঁতকে ডাইফায়োডন্ট বলা হয়ে থাকে, অর্থাৎ ডাইফায়োডন্ট। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? আমাদের দাঁতকে ডাইফায়োডন্ট কেন বলবো? আমাদের এই দাঁতকে বলা হয়ে থাকে ডাইফায়োডন্ট। এই ডাইফায়োডন্ট কেন বলা হয়? কারণ হচ্ছে 2 বার গজায়। কয়বার গজায়? 2 বার গজায়, এটা মাথার মধ্যে রাখতে হবে। 2 বার গজায়। একভাবে এই দাঁতের ক্ষেত্রে মেইনলি বলা হয়ে থাকে, যখন ছোটবেলায় গজায় সেটাকে আমরা বলে থাকি দুধ দাঁত, এটাকে আমরা কি বলবো? দুধ দাঁত বলবো। আর যখন আমরা যে এখন বয়স অবস্থায় যেটা হয়, সেটাকে বলা হয় স্থায়ী দাঁত। তাহলে এই দুধ দাঁত পরেই কিন্তু আমাদের মূলত স্থায়ী দাঁতগুলো উঠে। দুধ দাঁত বলো, স্থায়ী দাঁত বলো, উভয়ের ক্ষেত্রে সংকেত কি হবে মনে রাখার জন্য মনে রাখবা ICPM 2102। ICPM কি সেটা সম্পর্কে বলছি, আগে লিখে নিই। স্থায়ী দাঁতের সংকেত হচ্ছে ICPM 2123। এখন প্রশ্ন হচ্ছে এখানে ICPM দ্বারা কি বোঝানো হয়েছে? এইখানে যে আই দিয়ে বোঝানো হয়েছে ইনসিসর। কি বোঝানো হয়েছে? ইনসিসর। সি দিয়ে হচ্ছে ক্যানাইন, ঠিক আছে।
পি দিয়ে হচ্ছে প্রিমোলার, প্রি দিয়ে কি প্রিমোলার, আর এম দিয়ে হচ্ছে মোলার দাঁত, মোলার দাঁত। এদেরকে আমরা বাংলায় মূলত বিভিন্ন ওয়ার্ডে শিখেছি, যেমন ইনসিসরকে আমরা বলেছি কর্তন, ক্যানাইনকে বলেছি ছেদন, তারপরে প্রিমোলারকে বলেছি অগ্রপেশন, এবং সর্বশেষ মোলার দাঁতকে আমরা পড়েছি হচ্ছে পেশন দাঁত নামে। কথা কি বুঝতে পেরেছি? এখন দেখো একটা জিনিস খেয়াল করো, আইসিপিএম অর্থাৎ ইনসিসর থাকবে দুধ দাঁতের ক্ষেত্রে দুটা, ক্যানাইন একটা, কোনো প্রিমোলার দাঁত বা অগ্রপেশন দাঁত থাকবে না, মোলার দাঁত থাকবে দুটা। স্থায়ী দাঁতের ক্ষেত্রে ইনসিসর দুটা, ক্যানাইন একটা, প্রিমোলার দুটা, মোলার তিনটা। এটা আসলে মোট কি, মানে এটা কি, এটা হচ্ছে আমাদের দাঁতকে চারটা পার্টিতে ভাগ করা হয়, এক পার্টি, দুই পার্টি, তিন পার্টি, চার পার্টি। আমি মাত্র এক পার্টির কথা বলছি, এটা কিন্তু মোট দাঁত না। তার মানে এক পার্টিতে ইনসিসর দুটা, ক্যানাইন একটা, প্রিমোলার কোনো দুধ দাঁতে থাকবে না, মোলার দাঁত থাকবে দুইটা। সেম ভাবে স্থায়ী দাঁতের ক্ষেত্রে এক পার্টিতে ইনসিসর দুটা, ক্যানাইন একটা, প্রিমোলার দুটা, মোলার তিনটা। তোমাকে যদি মনে করো যে কোনো একটা ইন্ডিভিজুয়াল দাঁত হিসাবে, এটা হচ্ছে সংকেত, ইন্ডিভিজুয়াল দাঁত মনে করো বললো দুধ দাঁতে মোট ইনসিসর কয়টা, যাই বলুক, বা স্থায়ী দাঁতে মোট প্রিমোলার কয়টা, এরকম একটা প্রশ্ন তোমাদের দিল মোট, তখন যাই বলুক সবার ক্ষেত্রে 4 দিয়ে গুণ দিবা। মানে স্থায়ী দাঁতে যদি বলে, দুধ দাঁতে যদি বলে মোট ইনসিসর কয়টা, তাহলে টু কে 4 দিয়ে গুণ দিবা। 4 দিয়ে যদি তুমি গুণ দাও তাহলে টোটাল কত বের হয়? 8। তার মানে মোট দুধ দাঁত ইনসিসর থাকে হচ্ছে 8টা। ধরো স্থায়ী দাঁতের ক্ষেত্রে বললো যে প্রিমোলার কয়টা থাকে, তখন মোট প্রিমোলারকে 4 দিয়ে গুণ দেবে, তাহলে 4 দিয়ে গুণে 8টা দাঁত। বা মোলার দাঁতকে আমরা 4 দিয়ে গুণ দিব, তাহলে 3 4 12টা দাঁত। এইভাবে আমরা মোট দাঁতের সংখ্যা মনে রাখবো। বেশিরভাগ প্রশ্ন আসে যে দুধ দাঁতে আসলে কোন দাঁতটা অনুপস্থিত থাকে, প্রিমোলার দাঁতটা অনুপস্থিত থাকে। এই হচ্ছে দন্ত সংকেত, যেটাও আমাদের এমসিকিউ এর জন্য আসলে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার আসো মুখ গহ্বরে খাদ্য পরিপাক নিয়ে আমি তোমাদেরকে একটু কথা বলি। মুখ গহ্বরে খাদ্য পরিপাক, মূলত আমাদের খাদ্য পরিপাক 3টা জায়গায় হয়। এক হচ্ছে মুখে, 2 নাম্বার পাকস্থলী এবং 3 নাম্বার ডিওডিনাম। আমি আবারও বলছি, আমাদের খাদ্য পরিপাকগুলো 3টা জায়গা হবে, মুখের ভিতরে হবে, পাকস্থলীতে হবে, ডিওডিনাম হবে। তো মুখ গহ্বরে খাদ্য পরিপাকের ক্ষেত্রে বা যেখানেই বলো না কেন, পাকস্থলী বলো বা ডিওডিনাম বলো, 2 ধরনের খাদ্য পরিপাক হবে। এক নাম্বার হচ্ছে যান্ত্রিক পরিপাক বলি আমরা, যান্ত্রিক, যেটা মুখ গহ্বরে একটু বেশি হয়। আরেকটা নাম হচ্ছে রাসায়নিক, আরেকটা কি রাসায়নিক। ঠিক আছে, রাসায়নিক। মূলত যান্ত্রিক পরিপাকের ক্ষেত্রে কি হয় সেটা সম্পর্কে একটা ছোট্ট ধারণা দিই। যান্ত্রিক পরিপাকের ক্ষেত্রে দাঁত দ্বারা, যে দাঁতগুলোর কথা বললাম না, সেই দাঁত দ্বারা কি হয়ে থাকে, খাদ্যগুলোকে ছোট করা হয়ে থাকে, খাদ্যগুলোকে কি করা হয়, ছোট করা হয়, খাদ্যগুলো ছোট করা হয়। ছোট করলে কি হয়, তখন এনজাইমগুলো ওই খাবার উপাদানগুলোর উপর কাজ করতে সহজ হয়। এখান থেকে একটা জিনিসই মনে রাখবা, যেটা এমসিকিউ হিসাবে আসে, সেটা হচ্ছে আমাদের খাদ্যনালী থেকে, মানে আমাদের এই খাদ্যনালী থেকে যদি কোনো খাবার, মানে কোনো থেকে যদি কোনো খাবার শ্বাসনালীতে প্রবেশ করতে চায়, ঠিক আছে, কোনো খাবার যদি শ্বাসনালীতে প্রবেশ করতে চায় তাহলে প্রবেশ করতে পারবে না। কোনো খাবার তাহলে শ্বাসনালীতে প্রবেশ করতে পারে না। কেন পারে না? শ্বাসনালীতে যেহেতু অন্ননালী এবং শ্বাসনালী পাশাপাশি অবস্থান করছে, শ্বাসনালীতে প্রবেশ করতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে যে কেন পারে না? ঠিক আছে, সেটা না পারার অন্যতম প্রধান কারণ কি? চলো, প্রধান কারণটা কি? করতে পারবে না। প্রধান কারণ হচ্ছে এখানে একটা অঙ্গ আছে, বা একটা বলা যেতে পারে একটা গেট আছে। সেই গেটটার নাম কি? সেই গেটটার নাম হচ্ছে, ইংলিশে বলা হয় অ্যাপিগ্লটিস। অ্যাপিগ্লটিস, যেটা শ্বাসনালী বা ষড়যন্ত্রের উপরেই অবস্থান করছে, অ্যাপিগ্লটিস, বা যেটাকে বাংলায় বলা হয় আলজিহ্বা। এটাকে আমরা কি বলবো? আলজিহ্বা। এটা মূলত খাদ্য যদি কোনো দানা শ্বাসনালীতে প্রবেশ করতে চায়, তখন এপিগ্লটিস শ্বাসনালীর উপর এভাবে আটকে দেয়। যদি কোনো কারণবশত আলজিহ্বাকে ফাঁকি দিয়ে, এপিগ্লটিসকে ফাঁকি দিয়ে খাবার শ্বাসনালীতে প্রবেশ করে, তাহলে ভীষণ রকম কাশি হয় এবং বুকের ওই জায়গাটা জ্বলে পড়ে যায়। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এখন আসো আমরা, তাহলে বাকি থাকলে হচ্ছে রাসায়নিক পরিপাক। প্রশ্ন জাগতে পারে রাসায়নিক পরিপাক কিভাবে হয়, এবং এটাই আমাদের মাঝে মধ্যে বিভিন্ন কলেজ পরীক্ষায় সিকিউ হিসেবে আসতে পারে, বাট এখান থেকে এমসিকিউ একটা পাবা। রাসায়নিক পরিপাক, আমরা যেহেতু তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে 3 ধরনের খাবার কিন্তু আমাদের এই মুখ গহ্বরে খাদ্য পরিপাক হিসেবে ব্যবহৃত হয়। এর মধ্যে প্রথম এবং প্রধান হচ্ছে শর্করা। প্রথম এবং প্রধান কি? শর্করা। মাথায় রাখতে হবে, শর্করা জাতীয় খাবারগুলোর খাদ্য পরিপাক 2 জায়গায় হবে। এই 2টা জায়গাগুলো কি কি?
শর্করা জাতীয় খাবারগুলো খাদ্য পরিপাক দুটো জায়গায় হয়। একটা হচ্ছে মুখগহ্বর, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ, মুখগহ্বর। আর 2 নাম্বার হচ্ছে ডিওডেনাম। 2 নাম্বারটা কে? ডিওডেনাম। ডিওডেনাম আসলে মানে মানে এমন একটি জায়গা, যে জায়গায় এমন কোনো খাবার নাই যে পরিপাক হবে না। যাই হোক, তো মুখগহ্বরে খাদ্য পরিপাকের ক্ষেত্রে মেইনলি আমি যদি বিক্রিয়াটা লিখি, এখানে 2টা এনজাইম কাজ করবে। প্রথমে যে জটিল শর্করা থাকে, মানে আমরা যে ভাতটা খাই, ঠিক আছে, জটিল শর্করা, এই জটিল যে শর্করাটা থাকে, এই জটিল শর্করাকে সর্বপ্রথম মল্টোজে পরিণত করে। কিসে পরিণত করে? মল্টোজ। আচ্ছা ফাইন। আবার 2 নাম্বার বিক্রিয়া হচ্ছে মল্টোজে পরিণত করলো। 2 নাম্বার বিক্রিয়া হচ্ছে এই মল্টোজ জাতীয় খাবারগুলো কোনো একটা এনজাইমের মাধ্যমে, কিসের মাধ্যমে? কোনো একটা এনজাইমের মাধ্যমে আরো ক্ষুদ্র অর্থাৎ গ্লুকোজে পরিণত হয়। মল্টোজ জাতীয় খাবারগুলো কোনো একটা এনজাইমের মাধ্যমে আবার কিসে পরিণত হবে? গ্লুকোজে পরিণত হবে। মনে রাখবা, শর্করা জাতীয় খাবারগুলো যতক্ষণ পর্যন্ত গ্লুকোজে পরিণত হবে ততক্ষণ পর্যন্ত পরিপাক চলতে থাকে। যদি মুখগহ্বর শর্করা জাতীয় খাবারগুলোকে গ্লুকোজে পরিণত না করতে পারে, শেষ ভরসা ডিওডেনাম। এখন প্রশ্ন হচ্ছে, এখানে 2টা এনজাইম আছে, সেই 2টা এনজাইমের নাম কি, তাই না? এটা আমাদের জানা জরুরি। যেমন জটিল শর্করাকে মল্টোজে পরিণত করতে সাহায্য করে হচ্ছে টায়ালিন। কে সাহায্য করবে? টায়ালিন এনজাইম। এই যে টায়ালিন এনজাইম, এটা অনেক বেশি স্পেশাল। প্রশ্ন হচ্ছে কেন? প্রথম এবং প্রধান কারণ হচ্ছে যে এরা লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয় বলে যে এরা অনেক স্পেশাল তা কিন্তু না। কারণ প্রথমত এই যে মল্টো জাতীয় খাবারগুলোকে গ্লুকোজে পরিণত করলাম, এখানে যে এনজাইমটা সাহায্য করে তার নাম হচ্ছে মল্টেজ। মূলত যে কোনো উপাদানের পরে এ বর্গের জ, যে কোনো উপাদানের পরে এ এবং বর্গের জ, এই শব্দটা যদি দেখো, মল্টোজ যেমন খাদ্য উপাদান, শর্করার উপাদান, সেখান থেকে গ্লুকোজে পরিণত করছে কে? মল্টেজ। তাহলে নামের সাথে দেখছো এনজাইমের নামে এজ শব্দটি লাস্টে ব্যবহার করা হয়েছে। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে ভাই মল্টেজ এনজাইমটাও কি তাহলে অন্য জায়গা থেকে নিশ্চিত হয়? না, এটাও লালা গ্রন্থি থেকে। তাহলে তো এটাও স্পেশাল হওয়ার কথা, কিন্তু এটা স্পেশাল না। টায়ালিনটা স্পেশাল। প্রশ্নটা কেন? টায়ালিনটা স্পেশাল হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে এই টায়ালিন এনজাইম শর্করা পরিপাককারী এনজাইম, যা লালা গ্রন্থিতেই নিঃসৃত হবে। প্রশ্ন হচ্ছে মল্টেজও তো শর্করা পরিপাককারী এনজাইম, যা লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না। এই মল্টেজ এনজাইম লালা গ্রন্থি থেকে শর্করা পরিপাককারী এনজাইম হলো, সেটা ডিওডেনামে আরেকবার নিঃসৃত হয়। তার মানে ডিওডেনামেও পাওয়া যায়, আবার লালা গ্রন্থিতে পাওয়া যায়। কিন্তু একমাত্র টায়ালিন তুমি অন্য কোনো জায়গায় পাবে না। লালা ছাড়া, লালা গ্রন্থি থেকে লালার মধ্যে ছাড়া অন্য কোথাও পাবে না। এই কারণে এই প্রশ্নটা খুব আসে যে নিচের কোনটি শর্করা পরিপাককারী এনজাইম? টায়ালিন। 2 নম্বর, লালা গ্রন্থি থেকে কোন শর্করা পরিপাককারী এনজাইম নিঃসৃত হয়? টায়ালিন। এবং এই টায়ালিনটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, একেবারে মাথার মধ্যে ঢুকায় ফেলো। এটা খুবই স্পেশাল, এটা অন্য কোনো জায়গায় নিশ্চিত হবে না, শুধু মুখের ভিতরে লালা গ্রন্থির মাধ্যমে, লালা রসের মাধ্যমে নিশ্চিত হবে। বাকি থাকলো হচ্ছে কি? বাকি থাকলো হচ্ছে আমাদের প্রোটিন, আর এটা হচ্ছে লিপিড। একসাথে বলে দিই, বেশি কথা বলবো না। সেটা হচ্ছে যে প্রোটিন প্লাস লিপিড দুই জনেরই ক্ষেত্রে একই কথাই প্রযোজ্য। প্রোটিন এবং লিপিডের কোনো পরিপাক হবে না, পরিপাক হবে না, মুখে কোনো পরিপাক হয় না। প্রশ্ন হচ্ছে যান্ত্রিক পরিপাকটা হতে পারে, কিন্তু কোনো রাসায়নিক পরিপাক হবে না। যান্ত্রিক পরিপাকটা মানে হচ্ছে লিপিড বা প্রোটিন জাতীয় খাবারগুলোকে চাবিয়ে চাবিয়ে আমরা একটু ছোট অংশে পরিণত করতে পারি, কিন্তু কোনো রাসায়নিক পরিপাক হবে না। কেন হবে না? এই না হওয়ার পিছনে অন্যতম কারণ কি? না হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে যে মুখগহ্বরের লালা গ্রন্থি থেকে প্রোটিন বা লিপিড পরিপাককারী কোনো এনজাইম নিঃসৃত হয় না। ঠিক আছে, তার মানে মুখের ভিতর প্রোটিন বা লিপিডকে পরিপাক করার জন্য কোনো ধরনের এনজাইম লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না। এই কারণে প্রোটিন বা লিপিড কি হয়, একেবারে যেভাবে আমরা খাই সেখান থেকে জাস্ট যান্ত্রিক পরিপাক বা দাঁতের মাধ্যমে ছোট ছোট অংশে পরিণত হয়, কিন্তু রাসায়নিক পরিপাক হবে না। এই হলো আমাদের মুখগহ্বরের খাদ্য পরিপাক। তো চলো, এই বুঝলাম আমরা মুখগহ্বরের খাদ্য পরিপাক। আজকের টপিক নিয়ে আলোচনা শেষ। এখন আমরা দেখবো যে আসলে আমরা যে টপিকগুলো এতক্ষণ ধরে পড়লাম সেগুলো থেকে বোর্ড কোশ্চেন, মেডিকেল কোশ্চেন, ইউনিভার্সিটি কোশ্চেন এবং সেই সাথে সিকিউ কোশ্চেনগুলো কেমন কমন পাওয়া যায়। যেমন বোর্ড কোশ্চেনে প্রথমে রাজশাহী বোর্ড 2022 প্রশ্ন, টায়ালিন নিঃসৃত হয় কোনটি থেকে? একটু আগেই তোমাদেরকে বলতেছিলাম যে টায়ালিন কি যকৃৎ থেকে হবে, অগ্ন্যাশয় হবে, লালা গ্রন্থি না পাকস্থলী। তাহলে আমরা এটা নিয়ে বেশি কথা বলবো না, যেহেতু একেবারে রিসেন্ট গরম গরম টপিক যে টায়ালিন নিঃসৃত হয় লালা গ্রন্থি থেকে। বলছিলাম না যে এই প্রশ্নগুলো দেখবো এইভাবে আসবে। তাহলে রাজশাহী বোর্ডে যারা আছেন তারা দেখেন আপনাদের বোর্ডে কিন্তু এই প্রশ্ন চলে আসছে। এরপরে আসেন নেক্সট প্রশ্ন, কোনটি শর্করা পরিপাককারী এনজাইম? কুমিল্লা বোর্ড 22 আসছে। টায়ালিন, পেপসিন, ট্রিপসিন, লাইপেজ। তবে একটা কথা মনে রাখবেন,
এই শর্করা পরিপাককারী এনজাইমের আসলে আরো অনেক নাম আছে। আপনারা বলতে পারেন যে ভাইয়া পেপসিন, ট্রিপসিন, লাইপেজ এগুলো সম্পর্কে তো বলিনি, এগুলো আমরা আস্তে আস্তে বলবো। পেপসিন কোথা থেকে হয়, কি পরিপাক করে, ট্রিপসিন কোথা থেকে নিঃসৃত হয়, কি পরিপাক করে, লাইপেজ কি পরিপাক করে, সেগুলো সম্পর্কে আইডিয়া দিব। তবে আপনারা যেহেতু দেখতেই পাচ্ছেন যে টায়ালিনকে দিয়েই কিন্তু শর্করা পরিপাকে কিন্তু শুধু টায়ালিন না, আরো অনেক এনজাইমই আছে, কিন্তু টায়ালিনকে অনেক বেশি ফোকাস করা হয়েছে, এই জন্য টায়ালিনটা মাথায় রাখবেন। নেক্সট প্রশ্ন, রাজশাহী বোর্ড 21-এ আসছে একবার, লালা রসে বিদ্যমান এনজাইম কোনটি? দেখেন যা পড়িয়েছি যতটুকু তার মধ্যে সবচেয়ে বেশি এই প্রশ্নটাই আসতেছে, যে টায়ালিনের প্রশ্নটাই কিন্তু বেশি আসতেছে। মানে টায়ালিনের এই টপিকটা মাথায় রাখতে হবে। আমার মনে হয় ইতিমধ্যে এই কোশ্চেন সলভ করার মাধ্যমে তোমাদের মাথার মধ্যে ঢুকে গেছে। দুধ দাঁতে অনুপস্থিত থাকে কোনটি? রাজশাহী বোর্ড 21। সেটা কি ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার না মোলার? একটু আগে আমরা পড়ছিলাম না যে দুধ দাঁতের সংকেত ছিল আই সি পি এম, তার মানে ক্যানাইনটা অনুপস্থিত থাকে। কে অনুপস্থিত থাকবে? সরি, প্রিমোলারটা অনুপস্থিত থাকবে। কে অনুপস্থিত থাকবে? প্রিমোলার। কোনো প্রিমোলার দাঁত দুধ দাঁতে থাকবে না। নেক্সট প্রশ্ন আমরা চলে যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে টায়ালিন নিঃসৃত কোনটি থেকে? সেম দিনাজপুর বোর্ড 2017। তার মানে বোর্ড কোশ্চেন কিন্তু রিপিট হয়। এই একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে, যে টায়ালিন নিশ্চিত হয় লালা গ্রন্থি থেকে, একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, দিনাজপুর বোর্ড 17, 18, 20, 22-এ হচ্ছে। তার মানে একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছে। এই হলো আমাদের বোর্ড প্রশ্ন। আমরা আজকে যা পড়লাম এগুলো হচ্ছে বোর্ড প্রশ্ন। তার মানে ম্যাক্সিমাম বোর্ড প্রশ্ন টায়ালিন থেকে বেশিরভাগ করেছে। এবার আসেন বিশ্ববিদ্যালয় এমসিকিউ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখি এই টপিক থেকে কি কি প্রশ্ন এসেছে। যেমন দেখেন ইসলামী বিশ্ববিদ্যালয় 1516 সালের প্রশ্ন, ক্ষুদ্রান্তের সর্বশেষ অংশ কোনটি? ওই যে আমরা পড়েছিলাম প্রথম দিকে একটা ছক, সেখানে আমরা পড়েছিলাম যে ক্ষুদ্রান্তের অংশের মধ্যে 3টি অংশ আছে, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। যেমন পিত্তথলি আসলে যকৃতের কাছাকাছি থাকে, এটা কার অংশ? যকৃত, তাই না? জেজুনাম, ডিওডেনাম, ইলিয়াম। তাহলে ক্ষুদ্রান্তের অংশ কি, মানে ক্ষুদ্রান্তের সর্বশেষ অংশের কথা বলছে। এখানে দেখেন ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম এই তিনটেই কিন্তু ক্ষুদ্রান্তের অংশ, এবং তিনটাকে কিন্তু সিরিয়ালি মনে রাখতে হবে। তাহলে ফার্স্টে মনে রাখতে হবে ডিওডেনাম ফার্স্টে, 2 নাম্বার হচ্ছে জেজুনাম, 3 নাম্বার হচ্ছে ইলিয়াম। ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। তাহলে ক্ষুদ্রান্তের সর্বশেষ অংশ হচ্ছে ইলিয়াম। এইভাবে সিরিয়ালি মনে রাখবেন, ঠিক আছে? সুন্দর এটা কোশ্চেন। চলেন দেখেন কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়। সেম কোশ্চেন, একটু আগে ক্ষুদ্রান্ত দিয়ে করছে, এখন আবার করছে ডিওডেনাম, ইলিয়াম, অ্যাপেন্ডিক্স, জেজুনাম। যেহেতু আমি একটু আগে বারবার বলছি যে ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম হচ্ছে ক্ষুদ্রান্তের অংশ, আর এই ক্ষুদ্রান্তের অংশ যেহেতু নয় বলেছে, তার মানে অ্যাপেন্ডিক্স, কারণ অ্যাপেন্ডিক্স হচ্ছে কার অংশ? সিকামের অংশ, বৃহদান্তের অংশ। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি মানবদেহের ক্ষুদ্রান্তের অংশ নয়? একই প্রশ্ন দেখেন ইসলামী বিশ্ববিদ্যালয় বিভিন্ন সালে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চলে আসছে 19-20-এ। নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, সিকাম। আগেরটাতে ছিল এরকম অ্যাপেন্ডিক্স, আর এবারে প্রশ্নটা দিয়ে দিয়েছে কার মধ্যে? সিকামের মধ্যে। অপশনটা জাস্ট চেঞ্জ করেছে। তার মানে আপনি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও পড়েন তাহলে কিন্তু প্রশ্নগুলো কমন পেয়ে যাবেন। তারপরে আসেন এরপরের প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4, 5, 8, 9 এসেছে, স্থায়ী দাঁতের সংকেত কি? আমরা বারবার বলেছি স্থায়ী দাঁতের সংকেত কি হতে পারে? ICPM 2, 1, 2, 3 মনে রাখতে হবে। কিভাবে মনে রাখতে হবে? ICPM 2, 1, 2, 3। আর যদি দুধ দাঁত হতো তাহলে 2, 1, 0, 2। একটা হচ্ছে দুধ দাঁতের সংকেত উপরেরটা, আর নিচেরটা হচ্ছে কি? স্থায়ী দাঁতের সংকেত। এখানে খুঁজতে হবে ICPM 2, 1, 2, 3 কোথায় আছে। ICPM 2, 1, 2, 3 হচ্ছে লাস্টের অপশনে আছে, তার মানে এটা হচ্ছে স্থায়ী দাঁতের সংকেত। ওকে, নেক্সট প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটি 93-94 সালের নিচের কোনটি দুধ দাঁত নয়? মানে কোনটি দুধ দাঁতে থাকে না? ইনসিসর থাকে, ক্যানাইন থাকে, প্রিমোলারটা থাকে না। তার মানে দুধ দাঁত প্রিমোলার থাকে না, তার মানে এটা দুধ দাঁত না, এটা স্থায়ী দাঁত। এটা মাথায় রাখতে হবে। নেক্সট প্রশ্ন, চলো আমরা চলে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে টায়ালিন নিঃসৃত হয় কোথা থেকে? সেম ঢাকা বিশ্ববিদ্যালয়ে 19-20 সালের প্রশ্ন। খেয়াল করেন, সালটা খেয়াল করেন, খুব বেশি দিন হয়নি কিন্তু। তাহলে টায়ালিন নিঃসৃত হয় কোথা থেকে? অকৃত, অগ্নাশয়, লালা গ্রন্থি। আপনারা কি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন তো, আমি যে একটু আগে বোর্ড প্রশ্ন সলভ করালাম সেখানে এই প্রশ্নটা ছিল না, সেম ভাবে এই অপশনগুলো দেখবেন। বিশেষ না হলে একটু প্রিভিয়াসে ভিডিওটা একটু পিছনের দিকে নিয়ে যান, দেখবেন বোর্ড কোশ্চেনও এটা ছিল। তার মানে বোর্ড কোশ্চেন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আসছে, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বোর্ড কোশ্চেন আসছে। এই জন্য বলি যে আপনারা যখন পড়বেন তখন এমসিকিউতে সবচেয়ে বেশি যেহেতু সমস্যা থাকে, এই এমসিকিউ এর ক্ষেত্রে মেইনলি আপনারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে মেডিকেল এবং বোর্ডের প্রশ্নগুলো একসাথে অ্যানালাইসিস করে পড়ে ফেলবেন। দেখবেন যে একসাথে এগুলোর অ্যানালাইসিস হলো, এবং বায়োলজি পড়াটা মানে একাডেমিক থাকা অবস্থায় আপনার অ্যাডমিশনের প্রিপারেশন হয়ে গেল। আবার এটা ভাবেন না যে আজকের ক্লাসটা শুধু এমসিকিউ, আসলে আজকের টপিকটা এমসিকিউ নিয়ে। ইনশাআল্লাহ দেখবেন নেক্সট ক্লাসে আপনাদের সাথে সিকিউ এর পার্টগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে।
নেক্সট প্রশ্ন, মুখ গহ্বরে কোন খাদ্যটির আংশিক পরিপাক ঘটে? ঢাকা বিশ্ববিদ্যালয় 1516। মুখ গহ্বরে, আমরা জানি মুখ গহ্বরে একমাত্র শর্করা পরিপাক হয়, সেটা আংশিক হোক আর পূর্ণ হোক। তাহলে মুখ গহ্বরে কোন খাদ্যটি আংশিক পরিপাক হবে? শর্করা জাতীয় খাদ্যের আংশিক পরিপাক হবে। লাস্ট কোশ্চেন হচ্ছে বিশ্ববিদ্যালয়, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় 5, 6, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেম প্রশ্ন 15, রাজশাহী বিশ্ববিদ্যালয় 10, 11 আসছে। সেটা হচ্ছে কোন এনজাইম লালা গ্রন্থি থেকে নিশ্চিত হয়ে শর্করা পরিপাক করে? তার মানে এই প্রশ্নটা কিন্তু বোর্ডেও অনেকবার আসছে। তার মানে বুঝতে পারতেছেন যে প্রশ্নটা, এই টায়ালিন প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট। ওকে ফাইন। এবার আপনারা দেখবেন মেডিকেল প্রশ্ন। যে মেডিকেল প্রশ্ন এবার দেখি যে আমরা যে টপিকটা পড়লাম এখানে থেকে প্রিভিয়াস ইয়ারে কি কি মেডিকেল টাইপের প্রশ্ন আসছে, এগুলো কি একটু ডিফারেন্ট নাকি একই রকম? যেমন মেডিকেল অ্যাডমিশন টেস্ট 16-17 প্রশ্ন। একজন 6 বছরের বালিকার দাঁতের সংকেত কোনটি? একজন 6 বছরের বালিকার দাঁতের সংকেত কোনটি? বালিকা 6 বছর, তার মানে অবশ্যই বোঝা যাচ্ছে যে তার মধ্যে কি থাকতে পারে? দুধ দাঁত থাকতে পারে, তাই না? দুধ দাঁতের সংকেতটাই হবে। তাহলে দুধ দাঁতের সংকেত খুঁজেন। ICPM 2102 কোনটা? এই যে এখানে অপশন হচ্ছে 2। এই যে 6 বছর 3 বছরের বাচ্চার যদি সংকেত বলে তাহলে বুঝে নিতে হবে দুধ দাঁত। ঠিক আছে, তাহলে ICPM 2102 তাহলে এটা মনে রাখতে হবে। চলেন এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখি। এটা হচ্ছে ডেন্টাল অ্যাডমিশন টেস্ট, যেহেতু মেডিকেল এবং ডেন্টালের প্রশ্ন প্রায় সেমই হয়। ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 2021 সালেরটা আসছে। নিচের কোনটি খাদ্য গিলার সময় ষড়যন্ত্রের ছিদ্র বন্ধ করে? ওই যে একটু আগে বলেছি অন্ননালী এবং আমাদের শ্বাসনালীর উপরে থেকে ষড়যন্ত্র, যেহেতু ওরা পাশাপাশি, তাই খাবার যাতে অন্ননালী থেকে শ্বাসনালীর ভিতরে যেতে না পারে সেই কারণে যে জিনিসটা কাজ করে তার নাম হচ্ছে আলজিহ্বা। তাহলে আলজিহ্বা বা যেটাকে বলা হয়ে থাকে কি এপিগ্লটিস, এটা মূলত সাহায্য করে থাকে। তারপরে আসেন মেডিকেল ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 19-20। কোন খাদ্যমণ্ডকে মানবদেহে নাসা ছিদ্র পথে প্রবেশে বাধা দেয়? একই প্রশ্ন। আগের প্রশ্ন ছিল শ্বাস না ষড়যন্ত্রে খাদ্য প্রবেশে বাধা দিবে, এখন আরেকটা প্রশ্ন বলছে কি নাসা ছিদ্র পথে প্রবেশে বাধা দিবে। তার মানে এখানে বুঝাই যাচ্ছে একই অ্যান্সার, সেটা হচ্ছে আলজিহ্বা। তাহলে প্রশ্ন ডিফারেন্ট ভাবে হতে পারে, অ্যান্সার কিন্তু একই। নেক্সট প্রশ্ন দেখি আমরা, যেটা হচ্ছে ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 18-19 সালে আসছে। একজন পূর্ণবয়স্ক মানুষের নিচের চোয়ালে মোলার দাঁতের সংখ্যা, মোলার মানে মোলার দাঁত পূর্ণবয়স্ক মানুষের 3টা থাকে, তাহলে এখানে অ্যান্সার কি হবে? 3। দেখছেন ডেন্টালে কিন্তু এই দাঁতের সংকেত থেকে অনেক বেশি প্রশ্ন আসছে এবং ফার্স্টের এই অংশ থেকে বেশি প্রশ্ন আসছে। যেমন দেখেন ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 17-18 থেকে আবার প্রশ্ন আসছে, প্রাপ্তবয়স্ক মানুষের চোয়ালে মোট দাঁত কয়টা? একজন প্রাপ্তবয়স্ক মানুষের চোয়ালে আমরা পড়েছিলাম না যে 2, 1, 2, 3 যোগ করেন আগে, 2 আর 1 3, 3 2 হচ্ছে 5, 5 আর 3 8, 8কে কি দিয়ে গুণ করবেন? 4, যা হবে সবকিছুকে 4 দিয়ে গুণ করবেন, তাহলে টোটাল দাঁতের সংখ্যা হচ্ছে 32। এটা আমরা এমনিও জানি যে আসলে যে মাঝে মধ্যে বলি না যে থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলে দিব, তো এখানের জন্য বলা হয় স্থায়ী দাঁতের সংকেত বা মোট সংখ্যা হচ্ছে 32। সেম ডেন্টাল অ্যাডমিশন 17-18 আবার আসছে, মোলার দাঁতের কাজ কোনটি? খাবারকে টুকরা করো ছেঁড়া, খাবার টুকরা করো পেষণ করা, খাবার চর্বণ পেষণ করা, খাবার ছেঁড়াও চর্বণ। ছেঁড়া কাটা এগুলো হচ্ছে ইনসিসর ক্যানাইনের কাজ, আর চাবানো চর্বণ করা পেষণ করা হচ্ছে প্রিমোলার এবং মোলারের কাজ। যেহেতু মোলার দাঁতের কথা বলছে তার মানে এটা হচ্ছে খাবার চর্বণ এবং পেষণ এই কাজটাই করে থাকে, ছেঁড়া কাটা সব হচ্ছে ইনসিসর এবং ক্যানাইন। স্থায়ী দাঁতের সংকেত নিম্নের কোনটি? 8-9 সেম প্রশ্ন আসছে, এটা নিয়ে আমরা বেশি বাকবক করবো না। ICPM 2123 খুঁজবো, কোথায় আছে 2123? এই যে স্থায়ী দাঁতের সংকেত। নেক্সট প্রশ্ন আসো, আবার ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 7-8 আসছে, নিচের কোনটি প্রাপ্তবয়স্ক মানুষের মোলার দাঁতের মোট সংখ্যা? ওই যে ICPM এর মোলার হচ্ছে 3টা ছিল, তাকে আমরা 4 দিয়ে গুণ দিব। কত দিয়ে গুণ দিব? 3 4 টোটাল হয় কত? 12। তার মানে অ্যান্সার হচ্ছে মোলার দাঁতের মোট সংখ্যা হচ্ছে 12। যাই বলুক সবসময় 4 দিয়ে গুণ দিবেন। তারপরে প্রশ্ন কি বলছে, নিচের জিহ্বার কোন অংশে লবণাক্ত স্বাদ অনুভব হয়? AFMC মেডিকেল কলেজ আর্মিদের পরিচালিত একটি মেডিকেল কলেজ, 21-22 প্রশ্ন। লবণাক্ত স্বাদ পশ্চাৎ দেশ, মধ্যভাগ, শীর্ষভাগ, পার্শ্বদেশ, কোথায় আমাদের মূলত আসলে লবণাক্ত হয়ে থাকে? এটা হচ্ছে অগ্রভাগ বা শীর্ষভাগের সাথে, যেহেতু আমরা পড়েছি লবণাক্ত জিনিসটা হচ্ছে অগ্রের 2 পাশ, তাই না? অগ্র এর 2 পাশ। তো দেখেন এখানে কিন্তু এক্স্যাক্টলি এই অপশনটা দেওয়া নাই, না দিয়ে পশ্চাৎ, মধ্য, পার্শ্ব এবং শীর্ষ। তার মানে শীর্ষ ভাগের সাথে কিন্তু সবচেয়ে বেশি এইটা কাছাকাছি যায়, অগ্রের 2 পাশ বা শীর্ষ। তার মানে এই জন্য আমরা এইভাবে চিন্তা ভাবনা করে অ্যান্সার দেখাই আসবো। তখন কিন্তু আবার হাত উঁচা করে দাঁড়িয়ে যায় বলেন না যে ভাইয়া মনে হয় সম্ভবত অ্যান্সার ভুল আছে, এরকম কিছু না। আচ্ছা এবার আসেন দেখেন এই অধ্যায় থেকে সিকিউ ক খ কি আসছে বিগত বছরের বোর্ড পরীক্ষায়। চলেন আমরা এবার একটু দেখে নিই। সিকিউ ক খর প্রশ্ন যদি বলি, দেখেন এই প্রশ্নগুলো অলরেডি পারেন কিনা। যেমন যশোর বোর্ড 21-এ আসছে দন্ত সংকেত কি? যে সংকেতের মাধ্যমে দাঁতের সংকেত প্রকাশ করা হয় তাকে তো দন্ত সংকেত বলে। ঢাকা বোর্ড 2023-এ প্রশ্ন আসছে টায়ালিন কি?
টায়ারিন এমন এক ধরনের শর্করা পরিপাককারী এনজাইম যা লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। মানে আপনি যা পড়েছেন সেটাকেই লিখবেন। অনুধাবনমূলক প্রশ্নগুলো কি কি আছে? দন্ত সংকেত বলতে কি বুঝো? কুমিল্লা বোর্ড 23, দিনাজপুর বোর্ড 22, বরিশাল বোর্ড 21, ঢাকা বোর্ড 23। তার মানে দন্ত সংকেত থেকে তোমার সৃজনশীল ক খ এবং এমসিকিউ কিন্তু প্রচুর আছে। পরিপাকে দাঁতের ভূমিকা উল্লেখ করো। ওই যে মুখগহ্বরে যান্ত্রিক পরিপাক, 4টা দাঁত যেমন ইনসিসর কাটতে সাহায্য করে, ক্যানাইন ছেদন বা মানে তোমার কোনো খাবারকে ছিদ্র করতে সাহায্য করে, প্রিমোলার মোলার প্রেষণ বা অগ্রপ্রেষণ মানে খাবারকে চর্বণ বা পিষতে সাহায্য করে। এই কাজগুলোই বর্ণনা করতে হয়। মানুষের লালা গ্রন্থির নাম লিখো। রাজশাহী বোর্ড 16 মাত্র 3টা লালা গ্রন্থির নামের কথা বলছে। প্যারোটিড গ্রন্থি, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, 3টা লাইন লিখলেই 2 শেষ। তার মানে বুঝতেই পারতেছেন কোথা থেকে এইখান থেকে ক খ কেমন ধরনের আসে। এবার চলেন আমরা দেখব সৃজনশীল গ ঘ, এখান থেকে সৃজনশীল গ ঘ প্রশ্ন আসছে কিনা বা কেমন আসে। সৃজনশীল গ ঘ, বিগত বছরে এই টপিকগুলো থেকে গ ঘ প্রশ্ন আসেনি। মানে আজকে যে টপিকগুলো আপনাদের এখানে পড়ানো হয়েছে এই টপিকগুলো থেকে সৃজনশীল গ ঘ এর প্রশ্ন আসেনি। তাহলে এখান থেকে যে আসবে না তা কিন্তু না। তবে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আসার মতো কোনো টপিক পড়িয়েছেন কিনা, হ্যাঁ একটা বলবো, লাস্টের টপিক যে মুখগহ্বরে খাদ্য পরিপাক যদি আসে বড়জোর সেখান থেকে আসতে পারে। সো একটা কথা মনে রাখবা, ইউ ক্যান বি দ্য গ্রেটেস্ট অ্যান্ড ইউ ক্যান বি দ্য বেস্ট, ইউ ক্যান বি দ্য কিং কন ব্যাঙ্গিং অন ইউর চেস্ট। সবসময় নিজে চেষ্টা করো, নিজে পড়াশোনার মধ্যে থাকো, বেশি বেশি প্র্যাকটিস করো, ভাইয়ের ক্লাসটা দেখো। ভাইয়া কিন্তু খুব সুন্দর করে প্রত্যেকটা টপিক তোমাদেরকে বুঝিয়েছে। আজকে যে টপিকগুলো ছিল কোথা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, কোন জায়গা থেকে এমসিকিউ বেশি আসতেছে, কোন জায়গা থেকে সিকিউ আসতেছে, সিকিউ কেমন আসতেছে সেটাও অ্যানালাইসিস করে দিচ্ছে। তোমার কাজ হচ্ছে এখন বাসায় বসে পড়া। আর একটা কথা মনে রাখবা, ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাও। আমাদের বন্দি পাঠশালা গ্রুপ এবং ভাইয়ার গ্রুপে যুক্ত হয়ে যাও, বায়োবি গ্রুপে যুক্ত হয়ে যাও। সেখানে ক্লাসে রিভিউ দিবা, ক্লাসটা কেমন লেগেছে, অথবা আমাকে সরাসরি মেসেজ দিবা, রিভিউ দিবা। আর হ্যাঁ, এই যে অধ্যায়গুলো পড়াবো বা পড়াচ্ছি এইগুলোর যে সৃজনশীল অংশগুলো আছে সেগুলো লেখার জন্য আমাদের একটা গাইডলাইন বা একটা লিখিত অংশ দরকার, যেটাকে আমরা হ্যান্ড নোট বলি। আর এই হ্যান্ড নোট, সাবজেক্ট বা হ্যান্ড নোট পেতে হলে অবশ্যই আমাকে নক দিবা এবং বায়োবি গ্রুপে যুক্ত হতে হবে। আমার নিজস্ব লেখা হ্যান্ড নোটগুলো কিভাবে একটা টপিক লিখতে হবে সৃজনশীল, সেটা হ্যান্ড নোট তোমাদের জন্য বানিয়েছি, সেটা লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী এই অধ্যায়ের কোনো একটি টপিকের কোনো একটি ক্লাস নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আবার দেখা হবে। ঠিক আছে, ভালো থাকো।